ড্রামার শুরুতেই দেখা যায় আমাদের হিরোইন জেকে আজ তার নতুন স্কুলে প্রথম দিন। আগের স্কুলে কিছু সমস্যার কারণে তাকে এখানে ট্রান্সফার হতে হয়েছে। নতুন পরিবেশ দেখে তার বেশ ভালোই লাগে, তবে মনের ভিতর এক অজানা চিন্তা কাজ করছে। চারপাশে তাকিয়ে মনে হচ্ছে এখানকার সবাই বেশ ধনী, কিন্তু যে নিজেকে বোঝায় এটা তার জন্য এক নতুন অধ্যায়। আর সে চায় না আগের মতো কোনো ঝামেলায় জড়াতে। যেভাবেই হোক এই স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করতেই হবে। স্কুলের ভিতরে ঢুকে সে রিসেপশনের দিকে এগিয়ে যায় এবং কাউন্টারে দাঁড়িয়ে জানতে চায়, আপনারা কি বলতে পারেন আমার ক্লাসরুমটা কোথায়? জের সেকশন শুনে কাউন্টারে থাকা লোকেরা একে অপরের দিকে তাকায়। একজন বলে, ও তুমি সেকশন তে? ওই সেকশনটা স্কুলের একদম পিছনে। যে একটু অবাক হয়, জানি যে এটা লাস্ট সেকশন, কিন্তু তাই বলে সবাই এমন আচরণ করছো কেন? সে ধীর পায়ে সেকশন এর বিল্ডিং এর দিকে যেতে থাকে। সামনে গিয়ে দেখতেই বুঝতে পারে এই বিল্ডিং পুরো স্কুলের তুলনায় একদম আলাদা। ক্লাসরুমগুলো বেশ পুরনো, দেয়ালের রংগুলো উঠে গেছে, আর আশেপাশটা বেশ অগোছালো ও নোংরা। ওর একদমই এখানে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু এটাই তার ক্লাসরুম তাই ঢুকতে হলো। ভিতরে ঢুকে কয়েকজন ছেলেকে দেখতে পায়। ও একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, এটা কি সেকশন এর ক্লাসরুম? ঠিক তখনই একজন ছেলে রাগান্বিত হয়ে সামনে এগিয়ে আসে। ওই হলো কিপার। কড়া দৃষ্টিতে জের দিকে তাকিয়ে বলে, এটা সেকশন এর ক্লাসরুম নয়, মেইন বিল্ডিং এ ফিরে যাও। যে একটু অবাক হয়ে বলে, কিন্তু ম্যাপে তো এটাই সেকশন এর বিল্ডিং দেখাচ্ছে। একথা শুনে কিপার আরো রেগে যায়। তুমি কি কানে শোনো না? বললাম তো এখান থেকে বেরিয়ে যাও। যে এবার ভীষণ রেগে যায়। মনে মনে বলে, এত সাহস পেলে কিভাবে আমার উপর চেঁচানোর? মনে হচ্ছে এই ললিপপটা ওর গলায় ঢুকিয়ে দেই, যাতে জীবনে আর চেঁচাতে না পারে। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। না, আমি এমন কিছুই করব না। আমি শান্ত থাকব, কারণ আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই ভেবে মেইন বিল্ডিং এর দিকে হাঁটা দেয়। এরপর সে ভুল করে সেকশন এর ক্লাসরুমে ঢুকে পড়ে। ভিতরে থাকা বাকি স্টুডেন্টরা অবাক হয়ে ওর দিকে তাকায়। ঠিক তখনই ক্লাসের প্রেসিডেন্ট রাকি এগিয়ে আসে। হাসি মুখে বলে, তুমি কি নতুন স্টুডেন্ট? যে মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ, আমি আজকেই এখানে ট্রান্সফার হয়ে এসেছি। রাকি কিছুটা অবাক হয়ে বলে, ও কিন্তু আমাদের ক্লাসে আজ নতুন কোনো ট্রান্সফার স্টুডেন্ট আসবে, এ ব্যাপারে আমরা কিছু জানতাম না। তুমি কি তোমার রেজিস্ট্রেশন ফর্মটা আমাকে দেখাতে পারবে? যে ব্যাগ থেকে ফর্ম বের করে রাকিকে দেখায়। কিছুক্ষণ দেখার পর রাকি বলে, ওহ, তুমি তো ভুল ক্লাসরুমে চলে এসেছো। এটা সেকশন তোমার তো সেকশন হওয়ার কথা। এবার যে বুঝতে পারে ওই ছেলেটা ইচ্ছে করে ওকে ভুল দিকে দেখিয়ে দিয়েছে। যে তাড়াহুড়ো করে দৌড়ে ওই ক্লাসরুমে ঢোকে। ইতিমধ্যেই স্যার এসে গেছেন। এবার স্যার ক্লাসের সবাইকে বললেন, এটা তোমার নতুন ক্লাসমেট, তোমরা সবাই ওকে ওয়েলকাম জানাও। কিন্তু কেউ কিছু বলল না, সবাই চুপচাপ বসে রইল। তখন স্যার জেকে বললেন, তুমি সবার সঙ্গে নিজের পরিচয় দাও। যে সামান্য দ্বিধা নিয়ে বলল, আমি একজন ট্রান্সফার স্টুডেন্ট, আমার নাম জে। স্যার এবার ক্লাস প্রেসিডেন্ট কিফারের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই ওকে স্বাগত জানাবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওকে জিজ্ঞেস করতে পারো। কিফার উঠে দাঁড়ালো, একটু বিরক্তিকর হাসি দিয়ে বলল, তুমি কি এখনো ভার্জিন? ওর কথা শুনে পুরো ক্লাসে হো হা করে হাসতে লাগলো। স্যার সঙ্গে সঙ্গে কিফারকে বকা দিল, এটা কি ধরনের প্রশ্ন? ভদ্রভাবে কথা বলো। কিফার কৌশলে বলল, স্যার আপনিই তো বললেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। যে এবার শান্তভাবে বলল, স্যার বলেছিলেন ভদ্র প্রশ্ন করতে, এটা কোনো প্রশ্ন হলো? আসলে তোমার আইকিউ এতটাই কম যে তুমি ব্যাপারটা বুঝতেই পারোনি। এটা শুনে এবার সবাই কিফারের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কিফারের মুখ গম্ভীর হয়ে গেল। তখন সে জেকে অপমান করে বলল, তুমি আমাদের সেকশন থেকে কবে বিদায় নেবে? যে একটু মুচকি হেসে বলল, তার আগে বলো তুমি পৃথিবী থেকে কবে বিদায় নিবে? এবার দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে গেল। পরিস্থিতি ঘোলাটে দেখে স্যার ধমক দিয়ে বললেন, তোমরা দুজনেই চুপ করো। যে একটা ডেস্কে গিয়ে বসে। ওর মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এখানে কোনো মেয়ে কেন নেই? তারপর ভাবে, হতে পারে আজ হয়তো সব মেয়েরাই অনুপস্থিত। এরপর আরেকজন স্যার ক্লাস নিতে আসেন। ঠিক তখনই ক্লাসের বাকি স্টুডেন্টরা জের দিকে কাগজ ছুঁড়তে শুরু করে। যে বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে, এই তোমরা কি করছো? স্যার অবাক হয়ে বললেন, কি হয়েছে? কিন্তু ঠিক তখনই ক্লাসের ঘন্টা বেজে যায়। স্যার কিছু বলার আগেই চলে যান। স্যার বেরিয়ে যেতে সবাই মিলে জেকে নিয়ে হাসাহাসি শুরু করে। যে প্রথমে পাত্তা না দিয়ে চুপচাপ বসে থাকে, কিন্তু যখন ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় তখন আর সহ্য করতে না পেরে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ও লাঞ্চ করার জন্য ক্যাফেটেরিয়ায় চলে যায়, কিন্তু ওখানে গিয়ে দেখে সবাই ওকে নিয়ে গল্প করছে। কেউ বলছে এই সেই ছেলে যে ভুল করে সেকশন তে ঢুকে গিয়েছিল। কেউ আবার ঠাট্টা করে বলছে, এত বোকা হলে তো এমন ভুল হবেই। এদিকে ক্যাফেটেরিয়ায় এরিস আর এলা বসে আছে। এরিস আসলে জের কাজিন, কিন্তু তবু ওর সঙ্গে কোনো কথা বলে না, যেন চিনিই না। এমন সময় রাকি নামের একটা মেয়ে জেকে ডাকলো, এই এসো আমাদের সঙ্গে লাঞ্চ করো। কিন্তু তখনই এরিস বলে ওঠে, ওর ওখানে বসার কোনো দরকার নেই। যে আর তর্ক না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। ও একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে। জায়গাটা একটু পরিষ্কার করে নিজের খাবার বের করে লাঞ্চ করার জন্য। ঠিক তখনই ওর ক্লাসের কয়েকজন স্টুডেন্ট এসে ওর খাবার কেড়ে নেয়। এই দৃশ্য দেখে সবাই হাসতে লাগে। যে প্রথমে অবাক হয়ে যায়, তারপর বিরক্ত হয়ে বলে, এটা কি ধরনের ব্যবহার? ঠিক তখনই ফ্লিক্স নামের একটা ছেলে ওর পাশে এসে দাঁড়ায়। সে নিজের পরিচয় দিয়ে বলে,
আমি ফিলিক্স। ওরা যেমন ব্যবহার করেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। যে বিরক্ত হয়ে বলে, ওদের কি কোনো ম্যানারস নেই? কারো খাবার কেড়ে নেওয়া কি ধরনের অভ্যাস? ফিলিক্স এসে বলে, আসলে আমাদের ক্যান্টিনে যাওয়া নিষেধ, তাই লাঞ্চ টাইমে যদি কেউ খাবার নিয়ে বসে ওরা কেড়ে নিয়ে খেয়ে ফেলে। যে হতাশ হয়ে নিজের ব্যাগ থেকে একটা স্ন্যাক্স বের করে। ফিলিক্স সেটা দেখে নিয়ে নেয়, তারপর হেসে বলে, আই এম রিয়েলি সরি অ্যান্ড থ্যাংক ইউ। পরের দৃশ্যে আমরা দেখি যে ম্যাম ক্লাস নিতে এসে পুরো ক্লাসরুম দেখলেন। ক্লাসরুমে কাগজ ছড়ানো ছিটানো, নোংরা অবস্থায় দেখে ম্যাম বেশ রেগে যান। তিনি বলেন, আমি তোমাদের এই ক্লাসরুমে ক্লাস নেব না, তোমরা আগে এই ক্লাসরুম পরিষ্কার করবে, আমি কিছুক্ষণ পরে এসে চেক করে যাব। যদি আমি এসে দেখি ক্লাসরুম পরিষ্কার হয়নি তাহলে তোমরা জানোই কি হাল হবে। ম্যাম এসব বলে বেরিয়ে যায়, তার পিছু পিছু সব স্টুডেন্টরাও বেরিয়ে যায়। তারপর আর যে কে ক্লাসরুমে আটকে দেয় আর বলে, তুমি একাই পুরো ক্লাসরুমটা পরিষ্কার করবে। এই কথা শুনে যে অনেক রেগে যায়, চিৎকার করে বলে, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। প্রথমত তোমরা আমার খাবার চুরি করে খেয়ে ফেললে, আর এখন আমাকে পুরো ক্লাসরুম পরিষ্কার করতে হবে। তো শেষমেশ ওর আর কিছু করার থাকে না, ফলে ও সবাইকে জিজ্ঞেস করতে লাগে, অন্তত বলো ঝাড়ুটা কোথায় আছে। এটা শুনে সবাই হাসতে থাকে এবং বলে, তুমি নিজেই খুঁজে নাও। ঝাড়ু খুঁজতে গিয়ে যে দেখতে পায় লাল কাপড়ের তলায় অনেক কিছু রাখা আছে। সে সেগুলো চেক করতে শুরু করে এবং দেখতে পায় এটা ক্লাসরুম না, এটা কিচেন। তারপর যে ক্লাসরুমের কিছু লকার দেখে, যেখানে বেশিরভাগ ছেলেদের লকার ছিল, তবে মাঝে একটি মেয়ের লকার ছিল। যে খানিকটা অবাক হয়ে সেটি খুলতে চায়, ঠিক তখনই কিফার সেখানে এসে জেকে আটকায়। কিফার বলে, তুমি এখন তোমার লিমিট ক্রস করছো। যে তাকে বিরক্ত হয়ে প্রশ্ন করে, এটা কি এমন কিছু আছে যে আমি দেখলে সমস্যা হয়ে যাবে? সে আবার বলে, তুমি তো ক্লাসরুম পরিষ্কার করতে আসনি, আমি একাই পরিষ্কার করছি, আর এখানে কিছু দেখলো আমার দোষ হবে? কিফার উত্তেজিত হয়ে বলে, তুমি বেশি কথা বলো না, নিজের কাজ করো, না হলে আমি তোমাকে চুপ করিয়ে দেব। আমরা দেখি যে তার বাড়িতে ফিরে আসে। এখানে আমরা জানতে পারি যে তার আন্টির সাথে আন্টির বাড়িতে থাকে, আর এখানে ওর আন্টির আচরণ দেখে আমরা বুঝতে পারি ওর আন্টি জেকে অনেক ভালোবাসে। তখন আন্টি জেকে জিজ্ঞেস করতে লাগলেন, আজকে স্কুলে তোমার প্রথম দিন কেমন ছিল? আর এর উত্তরে যে ওর আন্টিকে মিথ্যে কথা বলে, ঠিকঠাকই ছিল, কারণ সে ওর আন্টিকে সব সত্যি কথা বলে বিরক্ত করতে চায়নি। এছাড়া আন্টি জেকে এটাও বলে, প্লিজ তুমি তোমার কাজিনের সঙ্গে একবার কথা বলে দেখো, ও যেন বাড়িতে ফিরে আসে। পরের দিন যে স্কুলে লাঞ্চ করার সময় একটা সেফ জায়গা খুঁজতে লাগে, যাতে কেউ তাকে দেখতে না পায়, কারণ কেউ তাকে দেখে ফেললে আবার সবাই মিলে এসে তার খাবার চুরি করে নিয়ে চলে যাবে। আর এটা ভেবেই সে সেকেন্ড ফ্লোরে এসে একটা ফাঁকা রুমে ঢুকে পড়ে লাঞ্চ করার জন্য। আর এখানে কিফার ঘুমাচ্ছিল, যেটা ও খেয়াল করে না। তো কিফার আবার ওকে দেখে চিৎকার করে ওঠে, তারপর ওর পাশে এসে বসে পড়ে এবং তাকে বলতে লাগে, তুমি যাই খাচ্ছ না কেন আমাকে দিয়ে খেতে হবে। আর এটা বলে কিফার জের টিফিন খেতে শুরু করে দেয়। আর তখন যে ওকে বলতে লাগে, আমি কি তোমাকে আমার টিফিন খাওয়ার পারমিশন দিয়েছি? তো কিফার ওর এসব কথার পাত্তা দেয় না। আর তারপর ওরা একটা চামচে দুজনেই খাবার খেতে লাগে। আর এখানে খাবার খাওয়ার সময় কিফারকে অনেক বেশি কিউট লাগছিল, আর এটা দেখে যে ওর দিকে হা করে তাকিয়ে থাকে। আর কিফার যখন এটা খেয়াল করে তখন যে তাকে জিজ্ঞেস করতে লাগে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তো এর উত্তরে যে ওকে বলে, আমি কেন তোমার দিকে তাকাতে যাব? তারপর খাওয়া শেষ হলে যে এখান থেকে চলে যেতে লাগে। আর তখন যে ওকে বলতে লাগে, তুমি আমার খাবার খেলে আর তারপর আমাকে থ্যাংক ইউ পর্যন্ত বললে না। আর ওর এই কথা শুনে কিফার বলে, থ্যাংক ইউ না ছাই বলবো। পরের দিন এসে আমরা দেখি যে যখন ক্লাসরুমে ফিরে আসে তখন কিফার ওকে একটা খাবারের লিস্ট দেয় আর বলে, তুমি এগুলো আমাদের জন্য ক্যান্টিন থেকে কিনে আনবে। এতে যে ওকে বলতে লাগে, আমি কি তোমার চাকর নাকি যে আমি এসব করব? তখন কিফার ওকে বলে, প্রথম কথা তুমি এখানে আছো সেটা আমার একদমই পছন্দ না, আর আমি যদি চাই তাহলে আমি তোমাকে এই ক্লাস থেকে বের করে দিতে পারি। সো তুমি যদি এই সেকশনে সার্ভাইভ করতে চাও তাহলে তোমাকে আমার কথা শুনতেই হবে। এতে যে বলতে লাগে, আমারও তোমাকে একদম পছন্দ না, আর সেদিন তোমার জন্যই আমি সেকশন সিতে চলে গিয়েছিলাম, আর আমার মন তো চাইছে যে আমি তোমাকে একটা ঘুষি মেরে দেই, কিন্তু আমি এমনটা করব না। আর আমি এটা চাইবো যে আজকের পর থেকে যেন তুমি আর আমি একে অপরকে অ্যাভয়েড করে চলি। আর ওর এই কথা শুনে ক্লাসের বাকি স্টুডেন্টরা ওর উপরে হেসে হেসে বলতে লাগে যে হয়তো কিফারকে অনেক পছন্দ করেছে। আর তখন যে সবাইকে বলতে লাগে, তোমরা কি এলার জন্য আমার সঙ্গে এরকম আচরণ করছো? আর এলার নাম শুনে ক্লাসে সবাই চুপ হয়ে যায়। আর তখন কিফার ওকে বলতে লাগে, এইসব বলার জন্য তুমি খুব পস্তাবে। আর ইতিমধ্যে স্যার ক্লাসে চলে আসেন, ফলে সবাইকে যার যার জায়গায় বসে পড়তে হয়। এরপর ক্লাস শেষ হলে যে ক্যান্টিনে চলে আসে লাঞ্চ করার জন্য। আর এখানে আসলে ওর সাথে রাখির দেখা হয়। আর রাখি এখানে ওকে জিজ্ঞেস করতে লাগে, সেকশন ই এ তোমার ক্লাস কেমন চলছে? তোমার কি কোনো ফ্রেন্ড হয়েছে? এর উত্তরে যে জানায়, না আমার কোনো ফ্রেন্ড হয়নি। আর ঠিক তখনই কিকো নামের একটি ছেলে সেখানে চলে আসে আর জেজেকে জিজ্ঞেস করতে লাগে, তুমি এখানে নতুন তাই না? আর এখানে কিকোকে দেখা মাত্রই জেজের অনেক ভালো লাগে। আর তারপর ওরা একে অপরের সঙ্গে কিছুক্ষণ কথা বলে, তারপর নিজেদের কাজে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে ক্যান্টিন থেকে খাবার কিনে লুকিয়ে লুকিয়ে আসতে থাকে। আর ঠিক তখনই বাকি
স্টুডেন্টরা সেখানে চলে আসে আর ওর খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই আমাদের ড্রামাতে এন্ট্রি হয় আমাদের সেকেন্ড লিড ক্যারেক্টার ইউরি। আর ইউরির হাতে অনেক খাবার ছিল যেগুলো কিনে সে তার ক্লাসমেটদের জন্য এনেছিল। আর ইউরিকে দেখা মাত্রই ক্লাসের সব স্টুডেন্টরা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন জেজে ভাবতে থাকে এটা আবার কে। তো ইউরি আবার জেজের কাছে আসে আর ওর দিকে খুব অদ্ভুত ভাবে তাকায়। তারপর ফ্লিক্সের কাছে জিজ্ঞেস করতে লাগে এই মেয়ে আবার কে আর এখানে কি করছে। ওর উত্তরে ফ্লিক্স ওকে বলে এটা আমাদের নতুন ক্লাসমেট আর ও নতুন এখানে ট্রান্সফার হয়েছে। তো ইউরি এবার এটা বলতে লাগে কিফার কি এ বিষয়ে কিছু জানে না নাকি, তাছাড়া ও এখনো একে বের কেন করেনি। এর উত্তরে ফ্লিক্স ওকে জানায় অ্যাকচুয়ালি কিফার একে বের করার চেষ্টা করেছিল, কিন্তু এই মেয়ে খুবই জেদি টাইপের। আর ইউরি এসব শুনে এখান থেকে বেরিয়ে যায়। আর তখন জেজে ফিলিক্সকে জিজ্ঞেস করতে লাগে যে ছেলেটা আসছিল সে কে। এর উত্তরে ফিলিক্স ওকে বলে এটা ইউরি আর ইউরি আমাদের ক্লাসমেট। তখন জেজে ওকে বলতে লাগে কিন্তু আমি আমাদের ক্লাসে ওকে তো দেখিনি। এর উত্তরে ফিলিক্স ওকে জানায় অ্যাকচুয়ালি আমাদের ক্যান্টিনে যাওয়াটা বারণ, কিন্তু ইউরি ক্যান্টিনে খাবার আনতে গিয়েছিল আর এই কারণেই ওকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কয়েকদিনের জন্য। এরপর আমরা দেখি ইউরি কিফারের সঙ্গে দেখা করতে আসে আর কিফার ওকে দেখে অনেক খুশি হয়। আর এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে ওরা একে অপরের অনেক ক্লোজ ফ্রেন্ড। তো ইউরি এখানে কিফারকে জিজ্ঞেস করতে লাগে যে নামের ওই মেয়েটার ব্যাপার কি। এর উত্তরে কিফার ওকে জানায় আর বলো না, ওই মেয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে। দেন ইউরি ওকে জিজ্ঞেস করতে লাগে তুমি ওকে তাড়ানোর চেষ্টা করছিলে তো। এতে কিফার বলে ও অন্যদের থেকে আলাদা আর এবার আমাদের একটা বড় সড়ো কিছু করতে হবে, কারণ তুমি তো জানোই আগের বার যখন আমাদের সেকশনে একটা মেয়ে এসেছিল তখন কি হয়েছিল। এরপর আমরা জেজের বাড়ির দৃশ্য দেখতে পাই আর এখানে জেজের সাথে ওর ওল্ডার কাজিন অ্যাঞ্জেলোর দেখা হয়। আর অ্যাঞ্জেলো জেজেকে জিজ্ঞেস করতে লাগে শুনলাম তোমার ট্রান্সফার নাকি সেকশন ই তে হয়েছে, আর সেকশন ই এর স্টুডেন্টরা কিন্তু খুবই অভদ্র আর খুবই ঝামেলা সৃষ্টি করে, সো তুমি ওদের থেকে একটু সাবধানে থেকো। তাছাড়া তুমি চাইলে তোমার কার্ড ইউজ করে অন্য সেকশনে ট্রান্সফারও করতে পারো। কিন্তু জেজে ওর কাজিন অ্যাঞ্জেলোকে বলে আমার এই সেকশনে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। এরপর আমরা দেখি যে জেজে যখন স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে একটা ছেলে কয়েকটা ছেলের সঙ্গে মারামারি করছে। ফলে সেই ছেলেটাকে জিজ্ঞেস করতে লাগে আমি কি এদের উপর দিয়ে চলে যাব। আর তখন সেই ছেলেটা ওকে বলতে লাগে হেই জেজে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার ক্লাসমেট আর তুমি দাঁড়াও আমিও তোমার সঙ্গে স্কুলে যাব। দেন নিজের পরিচয় দেয় আর বলে আমার নাম সিএন আর আমি তোমার থেকে অনেক ছোট, আমার বয়স 14 বছর, কিন্তু আমার আইকিউ অনেক বেশি ভালো আর এই কারণেই আমি পরীক্ষায় পাশ করে এই ক্লাসে ভর্তি হয়েছি। তাছাড়া তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আমার রেজাল্টও দেখতে পারো, আর আমি অনেক বেশি স্মার্ট আর কুল টাইপের। দেন ও নিজের আরো অনেক প্রশংসা করতে লাগে, যেটা শুনে জেজে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তো জেজে এবার ওকে এটা বলতে লাগে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি একেবারে পুরো স্মার্ট, তো এবার আমি কি করব, এর জন্য কি তোমাকে মেডেল দেব নাকি। তখন সিএন চুপ হয়ে যায় আর তখন জেজে ওকে জিজ্ঞেস করতে লাগে তুমি কি আমাকে এটা জানাবে যে কেন তোমাদের ক্যান্টিন থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তো প্রথমে সিএন ওকে বলতে চায় না, কিন্তু জেজে ওকে বারবার জিজ্ঞেস করলে সিএন ওকে বলে আমি তোমাকে বলতে পারি, কিন্তু তার বদলে তোমার আমাকে খাবার খাওয়াতে হবে। এতে জেজে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি খাবার খাওয়াবো, এবার বলো। তখন সিএন ওকে জানায় একবার আমাদের সেকশনে এলা নামের একটা মেয়ে ট্রান্সফার হয়েছিল আর যার সঙ্গে কিফারের রিলেশনশিপ হয়েছিল। আর তখন কিছুদিন পরেই সেই মেয়ে অর্থাৎ কিফারের গার্লফ্রেন্ড ওকে ইগনোর করতে লাগে। আর দিনের পর দিন কিফার দেখে যে ওর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলেকে কিস করছে, আর তাও আবার ক্যান্টিনে বসে। আর এটা দেখে কিফার অনেক বেশি রেগে যায় আর তারপর কিফার পুরো ক্যান্টিন ভাঙচুর করে। আর তারপর থেকেই আমাদের পুরো সেকশনকে ক্যান্টিন থেকে ব্যান করে দেওয়া হয়েছিল। তারপর থেকে কিফার আমাদের সেকশনে নতুন কেউ আসলে তাকে একদমই পছন্দ করে না। পরের দিন এসে আমরা দেখি এরা একসঙ্গে ক্লাসে আসে আর তারপর লাঞ্চ টাইমে যে ওর কথা মতো সিএন এর সঙ্গে খাবার শেয়ার করে। তখন সিএন ওকে বলে তুমি যেহেতু তোমার খাবার আমার সঙ্গে শেয়ার করলে তাই আজকের পর থেকে আমরা বেস্ট ফ্রেন্ড এবং সিক্রেট টিমমেট। এরপর যে লাঞ্চ করার জন্য একটা ফাঁকা রুমে চলে আসে। এখানে এসে ও একটা লাভ লেটার দেখতে পায় যেটা কিনা ফ্লিক্সকে মিকা নামের একটা মেয়ে লিখেছিল। তখন যে লাভ স্টোরিটা নিজের ব্যাগে রেখে দেয় আর বলতে থাকে পরে আমি এই লাভ স্টোরিটা লুকিয়ে লুকিয়ে পড়বো। পরের দৃশ্যে দেখা যায় ম্যামের ক্লাস শেষ হলে তিনি চলে যান। এরপর যে যখন ওর ডেস্ক থেকে উঠতে যায় তখন দেখে ওর স্কার্ট ডেস্কের সাথে লেগে আছে। ও বুঝতে পারে কেউ ইচ্ছে করে ওর ডেস্কে আঠা লাগিয়ে দিয়েছে। তখন যে সবাইকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে তোমাদের সাহস কি করে হয় আমার সঙ্গে এরকম করার। এ সময় কিফার এগিয়ে এসে বলতে থাকে আমি তো তোমাকে বলছিলাম আমার কথা না শুনলে তুমি খুব পস্তাবে, আর এটা তো সবেমাত্র শুরু, দেখো আমি তোমার সঙ্গে আরো কি কি করি। এসব বলে কিফার সহ বাকি ছেলেরা চলে যেতে থাকে। তখন যে ফিলিক্স আর সিয়ানকে উদ্দেশ্য করে বলে আমি তো তোমাদের অনেকবার খাবার খাওয়িয়েছি, তোমরা অত্যন্ত আমাকে এখান থেকে উঠতে সাহায্য করো। এরপর ফিলিক্স আর সিয়ান ওকে ডেস্ক থেকে উঠাতে সাহায্য করে। সেখান থেকে উঠে আসতে পারলেও জেজের স্কার্ট ছিঁড়ে যায়। তখন সিয়ান নিজের জ্যাকেটটা দিয়ে বলে
তুমি এটা পরে নাও। যে সেটা পরে নেয় এবং এরপর পুরো স্কুলে কিফারকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে কিফারকে খুঁজেও পেয়ে যায়। তারপর সামনে গিয়ে বলে, তুমি কি ভেবেছো এসব করলে আমি তোমাদের সেকশন থেকে চলে যাব? কিন্তু এটা কখনোই হবে না। এই কথা বলে যে ওর পরা জ্যাকেটটা কিফারের মুখে ছুঁড়ে মারে এবং বলে, এবার থেকে গেম শুরু। তারপর মিডল ফিঙ্গার দেখিয়ে চলে যায়। এখানেই আমাদের এই ড্রামার প্রথম এপিসোড শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোডের শুরুতে দেখা যায় তারা দুজন একসাথে বাড়ি ফিরছে। এদিকে সিএন জেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসে, কিন্তু যে নিজের চিন্তায় ডুবেছিল। মনে মনে ভাবছিল, আমি কেন কিপারকে বলে ফেললাম যে এবার গেম শুরু? এবার তো কিপার অবশ্যই আমার উপর প্রতিশোধ নেবে। এদিকে সিএন ওকে স্মরণ করিয়ে দেয়, আমরা তোমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি। তখন যে বলে, ভাগ্য ভালো যে তোমার কাছে এক্সট্রা একটি জ্যাকেট ছিল, না হলে আজকে আমার কি হতো কে জানে। তারপর সে বলে, তুমি এখানেই একটু দাঁড়াও, আমি ভিতর থেকে জামা চেঞ্জ করে এসে তোমার জ্যাকেটটা ফিরিয়ে দিচ্ছি। তবে সিএন তাকে থামিয়ে দিয়ে বলে, এসবের কোনো দরকার নেই, আপাতত তুমি আমার জ্যাকেটটা তোমার কাছেই রাখো, তুমি পরে এটা আমাকে ফেরত দিয়ে দিও। তাছাড়া তুমি এ নিয়ে চিন্তা করো না, কারণ আমার বাড়িতে অনেক জ্যাকেট আছে। এরপর যে ওকে ধন্যবাদ জানিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ঠিক তখনই সেই ছেলেগুলো সেখানে হাজির হয় যাদেরকে কিনা কয়েকদিন আগে সিয়ান মেরেছিল। তাদের একজন বলতে থাকে, তুমি কি ভেবেছিলে যে আমার বন্ধুদের মারার পরেও ছাড় পেয়ে যাবে? সিয়ান শান্ত স্বরে উত্তর দেয়, আমি কখন বললাম যে আমি ছাড় পেয়ে যাব? পেছন থেকে আরেকজন বলে ওঠে, যদি আমরা তোমাকে মারি তাহলে হাসার অবস্থায় থাকবে না, তোমার দাঁতগুলো সব ভেঙে যাবে। সিয়ান তখন মুচকি হেসে বলে, দাঁত ছাড়াও মানুষ হাসতে পারে, তখন আমি না হয় দাঁত ছাড়াই হাসবো। এরপর অন্য একটি ছেলে বলে, একটু আগে তোমার সঙ্গে যে মেয়েটা ছিল সে অনেক কিউট ছিল, তো যদি তোমার ওর সঙ্গে সময় কাটানো শেষ হয়ে যায় তাহলে এবার আমাদের দিয়ে দাও। এইসব কথা শুনে সিয়ানের অনেক রাগ ওঠে। সে বলে, তোমরা বেশি কথা বলছো, তোমরা আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমাকে সেখানেই নিয়ে চলো। এদিকে যে বাড়ি ফিরে দেখে ফাইনালি অ্যারিস বাড়িতে থাকার জন্য এসেছে, ফলে ও এবার অ্যারিসের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যারিস পাত্তা দেয় না। তখন অ্যাঞ্জেলো অ্যারিসকে বলে, আগামীকাল থেকে তুমি জেজের সঙ্গে গাড়িতে করে স্কুলে যাবে। অ্যারিসের ইচ্ছা না থাকলেও সে ভাইয়ের মুখের উপর কিছুই বলতে পারে না। তবে যে সঙ্গে সঙ্গেই বলে ওঠে, এসবের কোনো দরকার নেই, আমি হেঁটেই স্কুলে যেতে পারবো। এরপর অ্যাঞ্জেলোকে জানায় যে আমি যা বলেছি সেটাই হবে, তোমরা দুজন একসাথে স্কুলে যাবে। পরের দিন তারা যখন একসঙ্গে স্কুলে যাচ্ছিল তখন যে চুপচাপ ছিল। তারপর বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তারপর অ্যারিস বলে, তোমার ক্ষমা চাওয়াতে কিছু বদলে যাবে না, চুপচাপ গাড়িতে বসো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এরপর যে গাড়িতে বসে পড়ে, কিন্তু সে আবারও বলে, তোমার যদি আমার সঙ্গে যেতে অসুবিধা হয় তাহলে আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও, আমি হেঁটেই চলে যাব। আর এ নিয়ে আমি অ্যাঞ্জেলোকেও কিছু বলবো না। তখন অ্যারিস বিরক্ত হয়ে বলে, অ্যাঞ্জেলো যা বলেছে সেটাই হবে, বেশি কথা বলো না। পরের দৃশ্যে দেখা যায় যে ক্লাসরুমে চলে আসে, আর ও এখানে আসতেই ফিলিক্স তার হাতে থাকা চকলেটটা ছিনিয়ে নেয়। যে অবাক হয়ে বলে, তুমি আমার চকলেট কেন নিচ্ছ? ফিলিক্স মুচকি হেসে বলে, কেন তোমার মনে নেই গতকাল আমি তোমাকে সাহায্য করেছিলাম? ফলে যে তাকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও। এরপর কিপার সেখানে চলে আসে এবং বলে, এই যে তুমি যখনই খাবার নিয়ে আসো আমার খুব ভালো লাগে, তাই তোমার জন্য একটা কাজ আছে। সে আবারও গতকালের খাবারের লিস্ট জেজের হাতে ধরিয়ে দিয়ে বলে, লাঞ্চের সময় তুমি এগুলো আমাদের জন্য কিনে আনবে। এমনকি কিপার টাকা পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু যে বলে, আমি তো আগেই বলেছি পারবো না, তাছাড়া আমি কেন তোমার কথা শুনবো? এতে কিপার বলে, তুমি তো জানো যখন আমাদের খিদে পায় তখন আমরা কি করি, আর ধরো আমরা তোমাকেই খেয়ে নিলাম। এসব বলতে বলতে কিপার জেজের অনেক কাছে চলে আসে। এতে যে খুবই অস্বস্তিতে পড়ে যায় আর বাকিরা হেসে ওঠে। পরের দিন দেখা যায় যে সবার জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছে। তখন ওর সাথে অ্যারিসের দেখা হয়। অ্যারিস সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি এগুলো তোমার ক্লাসমেটদের জন্য নিয়ে যাচ্ছ তাই না? এগুলো এখানেই রাখো। কিন্তু যে কোনো কথা না শুনে বলে, সরি আমি এখন তোমার কথা শুনতে পারবো না। এরপর যে খাবার নিয়ে ক্লাসরুমে আসে এবং স্বস্তির সঙ্গে বলে, এবার আমি শান্তিমতো টিফিন খেতে পারবো। কিন্তু ঠিক তখনই ফ্লিক্স ডেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমাদের সঙ্গেই বসে লাঞ্চ করো। ফলে যে তাদের সঙ্গে বসে লাঞ্চ করতে থাকে। সে ইউরির সঙ্গে কথা বলার চেষ্টা করে, এমনকি বলে, তোমার যদি এই টিফিন পছন্দ না হয় তাহলে তুমি আমারটাও খেতে পারো। কিন্তু ইউরির একটু আগ্রহ নেই, সে কোনো কথাই না বলে উঠে চলে যায়। এদিকে সিএন আজ স্কুলে আসেনি, ফলে যে সিএনকে মিস করতে থাকে। পরে সে ফ্লিক্সিট থেকে সিয়ানের ফোন নাম্বার চেয়ে নেয়, যাতে করে পরে যোগাযোগ করতে পারে। পরের দৃশ্যে দেখা যায় এদের ক্লাস চলছে। ম্যাম সবাইকে প্রশ্ন করতে লাগলেন, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। শেষ পর্যন্ত ম্যাম বলেন, যে ফার্নান্ডেস তুমি উঠে দাঁড়াও। যে উঠে দাঁড়ায় কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। ম্যাম তখন জিজ্ঞেস করেন, তুমি কি অ্যারিস ফার্নান্ডেসের কিছু হও? যে জবাব দেয়, হ্যাঁ। এই কথা শুনে ক্লাসের সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর কিপার ওকে জিজ্ঞেস করতে লাগে যে অ্যারিস তোমার কে হয়? এর উত্তরে যে ওকে জানায়, অ্যারিস আমার কাজিন হয়।
হয়। আর এসব জানার পর থেকেই সবাই জেজেকে ইগনোর করতে লাগে। ফলে ও কিছুই বুঝতে পারে না যে সবাই ওর সাথে কেন এরকম করছে, যে কারণে ওর নিজের গায়ের গন্ধ শুকতে লাগে, এই ভেবে যে ওর গা দিয়ে কোনো দুর্গন্ধ বের হচ্ছে না তো। কিন্তু এরকম কিছুই ছিল না। তারপর ও সবাইকে চকলেট অফার করে, কিন্তু সেই চকলেট কেউ নেয় না। আর এটা দেখে ও আরো অবাক হয়ে যায়, কারণ এতদিন সবাই ওর খাবার কেড়ে খেয়ে নিত, আর আজকে কিনা ও নিজে থেকে খাবার অফার করা সত্ত্বেও কেউ ওর খাবার খাচ্ছে না। ফলে ও ভাবতে লাগে সবাই হঠাৎ করে আমার সঙ্গে এরকম আচরণ কেন করছে। আর তার একটু পরে কিপার ওর পাশ দিয়ে বেরিয়ে যায়, ওকে কোনো ডিস্টার্বও করে না। ফলে ও আরো অবাক হয়ে ভাবতে লাগে যে আজকে হঠাৎ করে সবার কি হলো। তারপর বাড়িতে গিয়ে জেজে সিয়ানকে কল করে বলে, তুমি আজকে স্কুলে আসলে না কেন? এর উত্তরে ও জানায়, আমার শরীর ভালো নেই, তাছাড়া তুমি আমাকে খুব মিস করছিলে তাই না? জেজে বলে, হ্যাঁ আমি তোমাকে মিস করছিলাম। আর তুমি স্কুলে কবে আসবে? সিয়ান উত্তর দেয়, পরের সপ্তাহে থেকে আমি স্কুলে যাব। এরপর জেজে ওকে বলতেই লাগে যে স্কুলে সবাই আমাকে কেন ইগনোর করছে। ঠিক তখনই সিয়ান কলটা কেটে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি অ্যারিস বাড়ি ফিরলে জেজে ওকে জিজ্ঞেস করে, তুমি কি সেকশন ই এর বিরুদ্ধে কিছু করেছিলে? এতে অ্যারিস বলে, আমি কেন সেকশন ই এর বিরুদ্ধে কিছু করতে যাব, তুমি কি পাগল নাকি? তখন জেজে বলে, তাহলে ওরা আমার সাথে কথা বলছে না কেন? যেদিন থেকে ওরা জানতে পেরেছে যে আমার সাইনেম ফার্নান্ডেস আর আমি তোমার কাজিন, ওই দিন থেকে ওরা আমার সাথে কথা বলছে না। এতে অ্যারিস বলে, তো আমি কি করে জানবো যে ওরা কেন তোমার সাথে কথা বলছে না? তাছাড়া তুমি এর কারণটা সোজা ওদেরকে গিয়ে জিজ্ঞেস করলেই তো পারো যে তোমার সঙ্গে ওদের কিসের প্রবলেম। আর তুমি এখন আমার মাথা খেও না, যাও এখান থেকে। এদিকে আমরা দেখি এরা স্কুলে এসে জেজে বাসের রেকর্ড বের করতে লাগে। আর এখান থেকে ওরা জানতে পারে যে ওর পুরনো স্কুলে কারোর পেটে পেন্সিল ঢুকিয়ে দিয়েছিল, আর ও সেখানে অনেক মারামারিও করত। আর এসব শুনে ইউরি বলে উঠে যে ও সত্যিই আমাদের সেকশন ইতে আসারই যোগ্য। আর ঠিক তখনই একটা ছেলে এসে এদেরকে খবর দেয় যে আমি জানতে পেরেছি অ্যারিসের মা আর জেজের মা দুই বোন। তাছাড়া জেজের বাবার কোনো খোঁজ নেই এবং ওর মা অনেকগুলো বিয়ে করেছে, তাই ও ছোটবেলা থেকেই ওর গ্র্যান্ডমার কাছে বড় হয়েছে। আর এখনো এখানেই অ্যারিসের মা অর্থাৎ ওর আন্টির কাছে থাকছে। আর তারপর এরা ভেবে নেয় যে অ্যারিসই হয়তো জেজেকে এখানে পাঠিয়েছে ওদের উপর নজর রাখার জন্য। এরপর এক সপ্তাহ কেটে যায়, কিন্তু কেউ জেজেকে বিরক্তও করে না এবং ওর সাথে কথাও বলে না। এদিকে ম্যাম ক্লাস নিতে আসলে বলেন যে তোমরা তোমাদের ঘর পরিষ্কার করে রাখবে, আর তা না হলে তোমাদেরকে কঠোর শাস্তি পেতে হবে। তারপর ম্যাম চলে গেলে যেটা হওয়ার কথা সেটাই হয়। সবাই জেজেকে ক্লাসরুমে আটকে রেখে বাইরে চলে আসে আর ওকে একাই ক্লাসরুম পরিষ্কার করতে বলে। ফলে জেজে এবার সবাইকে বলতে থাকে, তোমরা আমাকে দিয়ে জোর করে ক্লাসরুম পরিষ্কার করাচ্ছ, তাহলে অন্তত এবার তো আমাকে ইগনোর করা বন্ধ করো। এতে ইউরি বলে, তুমি চুপচাপ ক্লাসরুমটা পরিষ্কার করো আর তারপরেই আমরা তোমাকে এখান থেকে যেতে দেব। তারপর কিফার এখানে সবাইকে বলে যে ওর লাইফ আমরা একদমই খারাপ করে তুলব যতক্ষণ না ও আমাদের ক্লাসরুম থেকে বিদায় নিচ্ছে। আর ওর এসব কথা জেজে শুনে নেয় এবং বলে, আমি এত সহজে এখান থেকে যাচ্ছি না। এরপর কিপার ক্লাসরুমের ভিতরে এসে ডাস্টবিনের সব নোংরা ক্লাসরুমের ভিতরে ছড়িয়ে দেয় আর বলে, এবার তুমি এই সব কিছুই পরিষ্কার করবে। তখন জেজে অনেক রেগে যায় এবং বলে, তুমি কি একা এই সব কিছু পরিষ্কার করতে পারো? আর এটা বলে ও নোংরা নিয়ে এসে কিপারের গায়ে ছুরি মারে আর বলে, এবার তুমি এইসব পরিষ্কার করো, আমি কিছুই করতে পারবো না। তারপর ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ফলে ইউরি সেখানে আসে আর ওদের দুজনকে বলে, এবার তোমরা দুজনেই নোংরা পরিষ্কার করবে, কারণ যাই হোক না কেন আমাদেরকে তো এই ক্লাসরুম পরিষ্কার করতেই হবে। আর তারপর এরা দুজনেই ক্লাসরুম পরিষ্কার করতে থাকে, কিন্তু এখানে পরিষ্কার কম আর ঝগড়াঝাটি বেশি হয়। পরের দিন জেজে যখন অ্যারিসের সঙ্গে স্কুলে যাচ্ছিল তখন ও রাস্তায় সিএনকে দেখতে পায় আর অ্যারিসকে বলে, তুমি আমাকে এখানেই নামিয়ে দাও, আমি ওর সঙ্গে স্কুলে চলে যাব। তারপরও সিএনের কাছে এসে ওকে এটা বলতে লাগে যে তুমি এতদিন কোথায় উধাও হয়ে গিয়েছিলে? তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে, আর তোমার গায়ে এত ক্ষত কেন? এতে সিএন বলে, এসব কিছু না, আমি পড়ে গিয়েছিলাম। কিন্তু তারপরও জেজে ওর কথায় পাত্তা না দিয়ে ওর ব্যাগ থেকে মেডিসিন বের করতে লাগে। তখন সিএন বলে, আরে আমার কিছুই হয়নি, সো তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। তারপর জেজে ওকে সব ঘটনা খুলে বলে যে স্কুলে কেউ ওর সাথে কথা বলছে না এবং সবাই ওকে ইগনোর করছে, তো এবার কি সিএন ওকে ইগনোর করবে? এর উত্তরে সিএন বলে, আরে না না, আমি তোমাকে ইগনোর করব না। তখন জেজে বলে, তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে ক্লাসের সবাই তোমাকে কিছু বলবে না তো? এর পরিপ্রেক্ষিতে সিএন বলে, কেউ যদি আমাকে কিছু বলে তখন আমি বলে দেব যে তুমি যে ফার্নান্ডেস সেটা আমি জানতাম না। এরপর এরা দুজনে স্কুলে আসলে দেখে যে অলরেডি ওদের ক্লাসে মারামারি চলছে আর এখানে ওদের অরিজিনাল ক্লাস প্রেসিডেন্ট ডেভিড ফিরে এসেছে। আর এবার ওদের ক্লাস প্রেসিডেন্ট কে হবে সে নিয়ে ডেভিড আর কিপারের মধ্যে মারপিট চলছে। তো জেজে এবার সিএন কে বলে, তুমি ওদের থামাও, এরকম চলতে থাকলে ওরা তো দুজনেই আহত হয়ে যাবে। তখন সিএন বলে, ওরা যা করছে করতে দাও, আর এমনিতেই ওরা আমার কথা শুনবে না।
সো আমি এখানে বসে ওদের ফাইট এনজয় করি। ফাইট করতে করতে কিপার জেজের গায়ে গিয়ে পড়ে, ফলে জেজে অনেক রেগে যায় আর ওদের দুজনের মাঝখানে একটা চেয়ার ছুঁড়ে মারে আর বলে, তোমরা দুজনে এসব কি নাটক শুরু করছো, প্লিজ থেমে যাও। তখন কিপার ওর কাছে এসে বলে যে আমাদের দুজনের মাঝখানে তোমাকে নাক গলাতে কে বলেছে। এতে জেজে বলে, তোমার মারামারির জন্য আমি যদি আহত হয়ে যাই তাহলে কি তখন তুমি আমাকে হসপিটালে নিয়ে যাবে? তখন ইউরি সবাইকে চুপ করায় আর বলে, তোমাদের ফাইট আপাতত বন্ধ থাক, কারণ এরপর একটা ফাঁকা জায়গায় তোমাদের ফাইট হবে আর যে শেষমেশ জিতবে সেই হবে আমাদের ক্লাস প্রেসিডেন্ট। এরপর এরা দুজনে যখন ক্যান্টিনে যাচ্ছিল তখন জেজে সিএনকে জিজ্ঞেস করে যে তোমাকে সেকশন ই-তে কেন পাঠানো হয়েছে। সিএন বলে, অ্যাকচুয়ালি আমি একটা মেয়েকে কিস করে ফেলেছিলাম আর সেই নিয়ে ঝামেলার ফলে আমাকে সেকশন ই-তে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর জেজে ওকে বলে, তোমার মনে হয় না কাউকে কিস করার জন্য তুমি এখনো অনেক ছোট? এতে সিএন বলে, তুমি এমন ভাব করছো যেন তুমি অনেক বেশি বড় হয়ে গিয়েছো। তারপর ওরা ক্যান্টিনে আসে আর এখানে এসে জেজে জানতে পারে যে ওকেও ক্যান্টিন থেকে ব্যান করে দেওয়া হয়েছে। ফলে ওর অনেক রাগ হয় এবং ও ফিরে যেতে লাগে। আর ঠিক তখনই ওদের সঙ্গে রাকির দেখা হয়। ফলে জেজে এখানে ওকে জানায় যে ওকে ক্যান্টিন থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এটা শুনে রাকি ওকে বলে যে তাহলে তুমি তোমার টাকা দাও, আমি ক্যান্টিন থেকে তোমার জন্য খাবার কিনে এনে দিচ্ছি। আর এখানে সিএন রাকির সঙ্গে অনেক ফ্লার্ট করছিল। ফলে জেজে ওকে জিজ্ঞেস করে যে তোমাদের দুজনের মধ্যে কি কিছু চলছে। সিএন উত্তর দেয় না না, কিন্তু জেজে সবকিছু টের পেয়ে যায় আর বলে, তার মানে রাকি সেই মেয়ে যাকে তুমি কিস করেছিলে। সিএন বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। এরপর এরা ফিরে আসলে দেখে যে ক্লাস প্রেসিডেন্ট হওয়ার জন্য ডেভিড আর কিপারের মধ্যে ফাইট শুরু হয়েছে। আর এখানে জেজে বাদে সবাই কিপারের জন্য চেয়ার আপ করছিল আর জেজে শুধুমাত্র ডেভিডের জন্য চেয়ার আপ করছিল। আর তারপর এদের দুজনের মধ্যে মারামারি শুরু হয় আর শেষমেশ কিপার ডেভিডকে হারিয়ে পার্মানেন্টলি ক্লাসের প্রেসিডেন্ট হয়ে যায়। ফলে সবাই কিপারকে নিয়ে মাতামাতি করতে লাগে। আর তখন জেজে ডেভিডের কাছে আসে এবং ওকে সাহায্য করে। পরের দিন স্কুলে জেজে বাড়ি থেকে টিফিন নিয়ে আসে আর সেই টিফিন সিএন আর ডেভিডের সাথে শেয়ার করে। আর তারপরই একটা ছেলে সেখানে আসে আর সবাইকে জানায় যে স্যার এখনই আমাদের গ্রুপে মেসেজ করে বললেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের পি ক্লাস চালু হবে। আর এটা শোনা মাত্রই সব ছেলেরা ক্লাসরুমের মধ্যে ড্রেস চেঞ্জ করতে লাগে। ফলে জেজে অনেক এম্বারেস হয়ে যায় আর সবাইকে বলতে লাগে, তোমাদের মধ্যে কি একটু লজ্জা নেই নাকি যে একটা মেয়ের সামনে এভাবে জামা কাপড় খুলে ফেলছো? কিন্তু এখানে কেউ ওর কথায় কোনো পাত্তা দেয় না। আর ঠিক তখনই জেজে দেখতে পায় যে কিপার ওর শার্ট চেঞ্জ করছে। ফলে ও এবার কিপারকে হা করে দেখতে লাগে আর সিএন এটা খেয়াল করে আর বলে, তুমি তো ভালোই ভিউ এনজয় করছো। এতে জেজে বলে, মোটেও না, আমি ওইরকম টাইপের মেয়ে না। আর এটা বলে ও ওখান থেকে চলে যেতে লাগে। আর তখনই ইউরির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগে, কিন্তু ইউরি ওকে ধরে নেয়। ফলে ওদের দুজনের মধ্যে একটা রোমান্টিক মোমেন্টের সৃষ্টি হয়। আর এতে ক্লাসের সবাই ইউরি আর জেজেকে নিয়ে টিজ করতে থাকে। এরপর এখানে এরিসের ফ্রেন্ডরা ওকে বলতে লাগে যে চলো আমরা সেকশন ই এর পি ক্লাস দেখে আসি। এতে এরিস বলে, আমি কেন ওদের পি ক্লাস দেখতে যাব? তারপর কিকো বলতে লাগে, আরে চলো না, এখানে তো তোমার কাজিনও থাকবে। এতে এরিস ওকে বলে, তুমি ওর সঙ্গে ফ্ল্যাট করার কথাও ভেবো না, কারণ আমি জেজের সাথে এসব এলাও করব না। আর ঠিক তখনই এলা সেখানে আসে আর এরিসকে বলে, আমি এখন জিমের ক্লাসে যাচ্ছি, সো তুমি কি আমার সাথে যাবে? তখন কিকো ওকে বলে, আরে যাও যাও, এমনিতেই ওখানে তোমার এক্স থাকবে। ওদিকে আরেকজন বলে উঠে যে এক্স কেন থাকবে, বলো এক্সরা থাকবে, কারণ ইউরি আর কিপার দুজনেই তো সেখানে থাকবে। আর এখান থেকে আমরা এটাই জানতে পারি যে ইউরি আর কিপার দুজনেই একসময় এলার বয়ফ্রেন্ড ছিল। এদিকে ওদের এসব কথা শুনে এলা আনকমফোর্টেবল হয়ে যায়। ফলে এরিস ওদের দুজনকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি এরা এদের পি ক্লাসের জন্য প্র্যাকটিস করছে। আর ঠিক তখনই এরিস ওর গার্লফ্রেন্ড এলার সঙ্গে সেখানে এসে হাজির হয়। ফলে ইউরি আর কিপার ওদের দুজনের দিকে হা করে তাকিয়ে থাকে। আর এবার জেজেও ফাইনালি বুঝতে পারে যে এটা তো সেই এলা যে কিনা কিপারের এক্স গার্লফ্রেন্ড, মানে এখন ওর কাজিন এরিসের গার্লফ্রেন্ড ওই কিপারের এক্স গার্লফ্রেন্ড। আর তার মানে এই কারণেই আমি এরিসের কাজিন হওয়ার জন্য সবাই আমাকে ইগনোর করছিল। এদিকে ইতিমধ্যেই ওদের দুজনকে দেখে কিপারের অনেক বেশি রাগ হচ্ছিল। ফলে ও ঠিক করে যে ওর এরিসের প্রতি যত রাগ আছে সেই সব রাগের শোধ জেজের উপরে তুলবে। আর এই কারণেই ও জেজের উপরে জোরে জোরে বল ছুড়তে লাগে। আর তারপর ক্লাসের বাকি স্টুডেন্টরাও ওর উপরে বল ছুড়তে লাগে। ফলে কিকো এবার জেজেকে বাঁচাতে আসতে যায়, কিন্তু ওর ফ্রেন্ড ওকে বারণ করে আর বলে ওদের ক্লাসের ঝামেলা ওদেরকেই বুঝতে দাও। এদিকে ডেভিড আর সিওনও ওদেরকে বারণ করছিল যাতে ওরা জেজের উপর বল না ছোড়ে, কিন্তু কে শুনে কার কথা। শেষমেশ কিপার জেজের উপরে এত জোরে বল ছোড়ে যে ওর নাক দিয়ে সোজা রক্ত ঝরতে শুরু করে। জেজের নাক থেকে রক্ত বেরোচ্ছে দেখে অ্যারিস তাড়াতাড়ি করে ছুটে ওর কাছে আসে। আর এখানে অনেক রক্ত দেখে জেজে খুব অদ্ভুত আচরণ করতে লাগে। ফলে এরিস অনেক বেশি রেগে যায় আর যা তা বলে গালাগালি করতে লাগে। তো এরিস এবার জেজে
জেজেকে শান্ত করতে লাগে আর বলে প্লিজ তুমি একটু শান্ত হও, আর আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। আর এখানে এত রক্ত দেখে জেজে খুবই আবোল তাবোল বকছিল। আর এটা দেখে আমরা এটাই বুঝতে পারি যে পাস্টে হয়তো ওর সাথে কোনো একটা বিশ্রী ঘটনা ঘটেছিল, আর তারপর থেকে ও রক্ত দেখে ভয় পায়। কিন্তু তারপরও কোন রকমে অ্যারিস ওকে শান্ত করায় এবং ওর রক্ত মুছতে লাগে। আর এখানেই আমাদের এই ড্রামার সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বিছানায় শুয়ে ভাবছে যে 1 সপ্তাহ কেটে গিয়েছে আর আমি এখনো বিছানায় এভাবেই শুয়ে আছি। কিন্তু তারপর সে ভাবে আমার তো এখানেই শুয়ে থাকতে ভালো লাগছে, তাহলে কি আমি স্কুল ছেড়ে দেব? কিন্তু কিছুক্ষণ পর নিজে নিজেই বলে হয়তো এবার একটু বেশি বাড়াবাড়ি করছি, আমার এবার বিছানা ছেড়ে উঠে স্কুলে যাওয়া উচিত। ঠিক তখনই তার আন্টি ব্রেকফাস্ট নিয়ে এসে বলে নাও ব্রেকফাস্ট করো। তখন জেজে তার আন্টিকে জিজ্ঞেস করে আন্টি আমার কি স্কুল ছেড়ে দেওয়া উচিত? আন্টি তাকে বলে স্কুলের সবাই তোমাকে ভুল বুঝেছে, তুমি কি সেই কারণেই স্কুল ছেড়ে দিতে চাও? জেজে তখন উত্তর দেয় আমি সবাইকে প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোনো ঝামেলায় জড়াবো না, কিন্তু তাও আমি আবার সেই ঝামেলায় জড়িয়ে পড়লাম। আন্টি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আর এমনিতেও এবার তোমার কোনো দোষ ছিল না, মাঝে মাঝে ঝামেলায় জড়িয়ে পড়া মোটেও খারাপ কিছু না, তবে মনে রেখো প্রতিদিন যেন এমন না হয়। আন্টির মুখ থেকে এমন কথা শুনে জেজে একটু অবাক হয়ে যায়। এরপর জেজে ওর নাকে ব্যান্ডেজ লাগাতে গেলে সে খেয়াল করে যে তার সব ব্যান্ডেজ শেষ হয়ে গিয়েছে। সে তখন এক ক্লিনিকে গিয়ে চেক আপ করায় এবং নতুন ব্যান্ডেজ কিনে নেয়। এরপর ও যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে সেকশন ই এর কয়েকজন ছেলে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আর তারপর বলতে লাগে তোমার নাকটা দেখতে কত বিচ্ছিরি লাগছে। তখন জেজে তাদের বলে তোমাদের জন্যই আজকে আমার এমন অবস্থা। তো এবার তারা জেজেকে বলে চলো আমাদের সাথে চলো, কিন্তু জেজে তাদের মানা করে দেয় আর বলে আমি তোমাদের সাথে কোথাও যাব না। তখন তারা জেজের সঙ্গে ঠেলাঠেলি করতে থাকে, ফলে সে পড়ে যায়। আর ঠিক তখনই কিপার এসে ওকে ধরে নেয় আর বলে তুমি আমার সাথে চলো। এতে জেজে বলে তুমি কি মনে করো যে তুমি যা কিছু করেছো আমি সেগুলো সব ভুলে গিয়েছি? কিপার জেজের এই কথাগুলো অবজ্ঞা করে ওকে টেনে নিয়ে যেতে থাকে। এরপর তারা একটা ক্যাফেতে এসে ওকে বসতে বলে, কিন্তু জেজে অনেক রেগে গিয়ে বলে আমি কি তোমার পোষা কুকুর নাকি যে তুমি যা বলবে আমি তাই শুনবো? তাছাড়া আমি এখানে একটুও দাঁড়াবো না, আমি বাড়ি যাব। তখন কিপার বলে এখানে বসতে তোমার কি খুব অসুবিধা হচ্ছে? আর এখানে অনেক লোকজন ছিল তাই জেজে আর বেশি সিন ক্রিয়েট করে না এবং শেষমেশ বসে পড়ে। এরপর কিপার জেজের জন্য খাবার অর্ডার করে এবং তারপর তার নাক ধরতে থাকে। তখন জেজে কিপারকে বলে তোমার মাথা খারাপ নাকি? তুমি জানো এখানে কত ব্যথা? কিপার জিজ্ঞেস করে এখনো ব্যথা আছে? জেজে উত্তর দেয় এটা কোনো প্রশ্ন হলো, আমার এখানে এখন অনেক ব্যথা আর আমার মন চাইছে তোমার মাথা ফাটিয়ে দিই। তখন কিপার বলে আমি তোমাকে সিরিয়াসলি একটি প্রশ্ন করলাম। জেজে উত্তর দেয় তবে কি জিজ্ঞেস করার আছে? তুমি কি অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না? তাছাড়া যদি আমার নাক হ্যারি পটারের ওয়ার্ল্ড মাউন্টের মতো হয়ে যেত তুমি কি তখন আমার নাক ঠিক করার জন্য আমাকে টাকা দিতে? কিপার বলে চুপচাপ এখানে বসো আর নাড়াচাড়া করো না। এরপর জেজের নাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর ইতিমধ্যে তাদের অর্ডারও চলে আসে। কিপার ওকে বলে এটা তোমার জন্য। জেজে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ঘুষ দিচ্ছ? কিপার উত্তর দেয় তোমার যদি এটা ঘুষ মনে হয় তাহলে তাই। জেজে বলে তুমি কি ভাবছো এসব করে তুমি আমার মন জিততে পারবে? কিপার বলে হ্যাঁ অবশ্যই, কারণ মেয়েরা তো এইসবই পছন্দ করে। তখন জেজে বলে এসব করে তুমি আমার মন জিততে পারবে না, কারণ তোমাকে আমি একদম পছন্দ করি না। কিপার বলে তাহলে তুমি কি চাও? জেজে উত্তর দেয় আমি চাই তুমি আমার মন থেকে আমাকে একটা সিম্পল সরি বলো আর আমাকে এটাও এক্সপ্লেন করো সেদিন তুমি আমার সাথে ওইরকম কেন করেছিলে। কিপার বলে আমি সরি বলতে পারবো না। এতে জেজে রেগে যায় আর বলে তাহলে তুমি এখানে এসেছো শুধুমাত্র সময় নষ্ট করতে, তাহলে আমি চলে গেলাম। এটা বলে ও চলে যায়। পরের দিন আমরা দেখি জেজে স্কুলে যাচ্ছে। ঠিক তখনই সিএন দৌড়ে ওর কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার নাক এখন কেমন আছে? জেজে উত্তরে জানায় এখন ঠিক আছে। এরপর সিএন জানতে চায় যখন তোমার মা তোমার নাকের এমন অবস্থা দেখলো তখন কিছু বলেনি? জেজে বলে আমি এখন মায়ের সাথে থাকি না, আমি অ্যারিসের মা মানে আমার আন্টির সাথে থাকি। এবার সিএন জিজ্ঞেস করে তুমি কি রক্ত দেখে ভয় পাও না? মানে সেদিন তো তুমি রক্ত দেখে বেশ অদ্ভুত আচরণ করেছিলে। জেজে উত্তর দেয় কি জানি, আমার কিছু মনে পড়ছে না। এরপর জেজে ওকে এড়িয়ে অন্যদিকে যেতে থাকে। সিএন তখন জিজ্ঞেস করে তুমি কি অন্য সেকশনে ট্রান্সফার নিয়ে নিয়েছো, মানে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? জেজে বলে নাটক বন্ধ করো, আমি ওয়াশরুমে যাচ্ছি। সিএন মজা করে বলে তোমার এখানকার ওয়াশরুমে যাওয়ার দরকার নেই, আমাদের সেকশন ই এর বয়েজ ওয়াশরুমে চলে যেতে পারো। ওর এই কথা শুনে জেজে রেগে গিয়ে ওকে মারতে থাকে আর বলে তুমি আমাকে অনেক জ্বালাতন করো, তাছাড়া সত্যি করে বলো তো তোমরা কিপারকে দেখে এত ভয় পাও কেন? সিএন উত্তর দেয় আমি কিপারকে দেখে ভয় পাই না, বরং ও আমার জন্য অনেক কিছু করেছে, তাছাড়া এমনিতেও ও আমার থেকে অনেক লম্বা চওড়া, আর ও যদি আমাকে মারে তাহলে আমার কি হবে বলো তো? জেজে হেসে বলে তাহলে
তাহলে তুমি এতটাই দুর্বল? তারপর বলে আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসে যাও, আমি একটু পর ক্লাসে আসছি। এরপর যে ওয়াশরুমে চলে যায় টয়লেট করার জন্য। ঠিক তখনই সেখানে একজন সেকশন এর একজন মেয়ে হাজির হয়। ফ্রেয়া নামে একটা মেয়ে বলতে থাকে, আমার তো কিকোর কথা বিশ্বাসই হয় না, কারণ সে সবসময় ওই নতুন ট্রান্সফার মেয়েটা মানে জেজের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু ও তো একদমই কিউট না। তারপরও বুঝি না কিকো ওর মধ্যে এমন কি দেখেছে যে ওর প্রতি এতটাই পাগল হয়ে গিয়েছে। এদিকে জেজে টয়লেটে বসে সবকিছু শুনতে পায়। ফ্রেয়া বলতে থাকে, ওই মেয়েটা তো সেকশন ইতে পড়ে, কিন্তু ওর মধ্যে এমন বিশেষ কি আছে? তাছাড়া আমি শুনেছি ও নাকি বেবি অ্যারিসের কাজিন। তখন একটা মেয়ে বলে ওঠে, ওকে বেবি অ্যারিস বলো না, যদি এলা এটা শুনে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ফ্রেয়া হেসে বলে, উফ, এলা তো আরেকটা ফালতু মেয়ে, একদম প্লে গার্ল টাইপের। প্রথমে গিভার্ট, তারপর ইউরি, আর এখন অ্যারিস। ও তো সবার সঙ্গেই ফ্লার্ট করে। এরপরও মিকা নামে একটা মেয়েকে জিজ্ঞেস করে, তুমি এত চুপচাপ কেন? মিকা উত্তর দেয়, এলা অতটাও খারাপ না, আরও এমনিতেই অনেক সুন্দর। ফ্রেয়া বিরক্ত হয়ে বলে, আমি সেই সব মেয়েদের একদমই পছন্দ করি না যারা আমার লেভেলের না। তাছাড়া ও সেকশন ই থেকে আমাদের সেকশনে এসেছে, আর যারা একবার সেকশন ইতে যায় তারা আমাদের লেভেল ম্যাচ করতে পারে না। আর এলা একটা গায়ে পড়া মেয়ে, যেমন ওই জেজে। তাছাড়া জেজেও সবার সাথে ফ্ল্যাট করে বেড়ায়, এমনকি ও দেখতেও সুন্দর না। এদিকে এসব শুনে জেজে নিজেকে আর সামলাতে পারে না, ও রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে আসে। ওকে দেখে বাকি মেয়েরা চুপ হয়ে যায়, আর আস্তে আস্তে ফিসফিসিয়ে বলতে থাকে, ও আমাদের কথা শুনে ফেলেনি তো? তখন ফ্রেয়া ওর দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? জেজে ওর দিকে এগিয়ে এসে বলে, তুমি কি দেখতে চাও কে সুন্দর আর কে কুৎসিত? এটা বলেই ও ফ্রেয়ার মুখে এক ঝাঁপ পানি ছুঁড়ে মারে আর দৌড়ে পালিয়ে যায়। ফ্রেয়া চিৎকার করে ওঠে, কারণ ওর মেকআপ পুরো নষ্ট হয়ে যায়। এদিকে জেজে দ্রুত দৌড়ে ওর ক্লাসে আসে আর ডেভিডের জ্যাকেটের নিচে লুকিয়ে পড়ে। ওকে ওইভাবে দেখে কিপার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? জেজে ফিসফিস করে বলে, চুপ করো। কিন্তু এর মধ্যে ফ্রেয়া ক্লাসরুমে এসে হাজির হয়, চিৎকার করে বলে, ওই অসভ্য মেয়ে জেজে কোথায়? তখন কিপার ওকে টেনে বের করে বলে, এই যে তুমি যাকে খুঁজছিলে সে তো এখানে। ফ্রেয়া ক্ষিপ্ত হয়ে জেজেকে টেনে বাইরে নিয়ে আসে। ক্লাসের বাকি সবাই ওদের পেছন পেছন বেরিয়ে আসে। ফ্রেয়া রেগে চিৎকার করে বলে, তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর পানি ছোড়ার? জেজে তখন বলে, আমি কি এমন অন্যায় করেছি? তোমার মুখে তো শুধু একটু পানিই দিয়েছি, তাতে তোমার মেকআপ নষ্ট হয়ে গিয়েছে আর কি। ফ্রেয়া আরো রেগে যায়, বলে, তুমি ওয়াশরুমে আমাকে হ্যারাস করেছো, তোমার সাহস কি করে হয় আমার সাথে এরকম করার? তুমি জানো আমি কোন সেকশনের? আমি সেকশন এর কুইন। জেজে বিরক্ত হয়ে বলে, তাহলে তুমি এখানে কি করছো? নিজের সেকশনে যাও না। ফ্রেয়া একদম খেপে যায়, তোমাকে শাস্তি পেতেই হবে, তুমি আমাকে অসম্মান করেছো। ঠিক তখনই সেখানে অ্যারিস আর এলা এসে হাজির হয়। অ্যারিস ফ্রেয়ার দিকে তাকিয়ে বলে, যে আমার কাজিন, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার হাত থেকে ওকে বাঁচাতে এসেছি। তুমি যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না। আর অ্যারিসের মুখ থেকে এই কথা শুনে যে মনে মনে বলতে লাগে, বাবা এরকমই তো সবার কাজিন দরকার। এদিকে অ্যারিসের কথা শুনে ফ্রেয়া হাসতে লাগে আর বলে, অ্যারিসের কাজিন হওয়া সত্ত্বেও তোমার কোনো লাভ হলো না। তাছাড়া সেকশন এর কুইনকে অপমান করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর এখানে যেহেতু সবাই উপস্থিত রয়েছে, তাই আমি চাইবো তুমি সবার সামনে আমাকে হাঁটু গেড়ে বসে সরি বলবে, তারপর আমার জুতোতে একটা কিস করবে। ফ্রেয়ার এই কথা শুনে কিকো এগিয়ে আসে আর বলে, এবার তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। এদিকে জেজে ওকে বলে, হ্যাঁ আমি এই সব কিছুই করব, কিন্তু তোমার স্বপ্নে। তাছাড়া তুমিই তো ওয়াশরুমে সবার নামে উল্টাপাল্টা কথা বলছিলে, এখন এগুলো এখানেও বলো, সবাই শুনুক। আর তুমি যেন এলার সম্পর্কে কি বলেছিলে? এলা ফালতু টাইপের মেয়ে, প্লে গার্ল, সবার সাথে ফ্ল্যাট করে বেড়ায়। এবার ফ্রেয়া বলে, ও সব মিথ্যা কথা বলছে, আমি এসব কিছুই বলিনি। তখন অ্যারিস ফ্রেয়াকে জিজ্ঞেস করে, ও কি সত্যি কথা বলছে? তুমি কি আসলে এসব বলেছো? এতে ফ্রেয়া দ্রুত বলে, আমি এসব কিছুই বলিনি, এসব তো মিকা বলেছে। এরপর সবাই মিকাকে ধরে টানাটানি করতে থাকে, যেটা দেখে ক্যালিক্সের প্রচন্ড রাগ হয়, কারণ ক্যালিক্স মিকাকে লাইক করে। ফলে যারা ওর হাত ধরে টানাটানি করছিল, ক্যালিক্স তাদেরকে ঘুষি মেরে দেয়। এরপর শুরু হয়ে যায় সেকশন ই আর এ এর মধ্যে মারামারি। অ্যারিস এবার ক্যালিক্সকে মারতে যায়। ঠিক তখনই কিপার সেখানে চলে আসে আর বলে, তোমাকে ক্যালিক্সকে মারতে হলে আগে আমাকে ফেস করতে হবে। এতেই অ্যারিস আর কিপারের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, যেটা দেখে ফ্রেয়া জেজেকে ঠাস করে চর মেরে দেয় আর বলে, তোমার জন্যই সবকিছু শুরু হয়েছে। তো ফ্রেয়া এবার একটা ছেলেকে কেঁচো গলা পানি ছুড়তে বলে। ঠিক তখনই ডেভিড এগিয়ে এসে জেজের সামনে দাঁড়িয়ে পড়ে আর ওকে বাঁচিয়ে নেয়। আর তারপর ডেভিড জেজেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সিএন ডেভিড
ডেভিডকে দেখার জন্য স্কুলের ক্লিনিকে আসে, কারণ নোংরা পানি ডেভিডের গায়ে লাগায় ওর অ্যালার্জি বেড়ে গিয়েছে আর সে এখন অজ্ঞান হয়ে এখানে পড়ে রয়েছে। এদিকে সিয়েন এখানে এসে ভেতর থেকে কিপার আর জেজের কিছু অদ্ভুত কথাবার্তার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ও মনে মনে ভাবে যে ওরা দুজন হয়তো কিছু একটা উল্টাপাল্টা করছে। ফলে ও তাড়াতাড়ি ভেতরে চলে আসে আর জেজেকে বলতে লাগে, তুমি কি করছো? কিন্তু এখানে এসে ও দেখে কিপার জেজের গায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এদিকে জেজে ওকে জিজ্ঞেস করতে লাগে, কেন, তুমি কি ভাবছিলে আমরা কি করছি? সিয়েন উত্তর দেয়, আমি তো ভাবছিলাম তোমরা অন্য কিছু করছো। আর এটা শুনে জেজে রেগে যায় আর বলে, তোমার চিন্তা ভাবনাই ডার্টি। ঠিক তখনই ইউরি সেখানে আসে আর কিপারকে জিজ্ঞেস করে, সব প্ল্যান মতো কাজ হচ্ছে তো? এর উত্তরে কিপার বলে, আমি চেষ্টা তো করছি। এরপর আমাদের এক সপ্তাহ আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কিপার জেজের খালি বেঞ্চের দিকে তাকিয়ে ভাবে, এক সপ্তাহ হয়ে গেল এখনো স্কুলে আসছে না, তাছাড়া আমি ওর কথা এত ভাবছি কেন? আমার কি ওর জন্য খারাপ লাগছে? কিন্তু এটা কিছুতেই সম্ভব না, ওই মেয়েটা অ্যারিসের কাজিন, মানে আমার শত্রু। এরপর কিপারকে ইউরির সঙ্গে বসে একটা প্ল্যান বানাতে দেখা যায়। কিপার বলে, আমি একটা উপায় পেয়েছি অ্যারিসকে কষ্ট দেওয়ার। আসলে অ্যারিস ওর কাজিন জেজেকে অনেক ভালোবাসে, আর আমরা যদি জেজেকে কষ্ট দেই তাহলে অ্যারিসও অনেক কষ্ট পাবে। ইউরি প্রশ্ন করে, তুমি এসব কেন করতে চাও? তুমি কি এসব করে আবার এলার দিকে ফিরে যেতে চাও? কিপার উত্তরে জানায়, আমি জানি না, আমি শুধু অ্যারিসকে কষ্ট দিতে চাই। ইউরি জানতে চায়, তোমার প্ল্যান কি? কিপার বলে, আমি জেজের সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করব। আমি এভাবেই অ্যারিসের কাছ থেকে ওর কাজিন জেজেকে কেড়ে নেব, আর অ্যারিস কিছুই করতে পারবে না। তারপর যখন জেজে আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলবে তখন আমি ওর সঙ্গে ব্রেকআপ করব আর ওকে আমাদের সেকশন থেকে তাড়িয়ে দেব। ইউরি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যেমন চাই করো। এরপর সেদিন ক্লিনিকে জেজের সঙ্গে কিপারের দেখা হয়। ক্ষমা চাওয়া আর মন জয় করার চেষ্টা সবই ছিল কিপারের প্ল্যানের একটি অংশ। আর তারপরও জেজের কাছাকাছি এলে এটা ভাবতে থাকে যে এত ইনোসেন্ট একটা মেয়েকে আমি কি করে রিভেঞ্জের জন্য ব্যবহার করব? কিন্তু না, আমাকে এটা করতেই হবে। অ্যারিসকে কষ্ট দিতে হলে জেজেকেও কষ্ট দিতে হবে। তবে কেন যেন মনে হচ্ছে আমি ধীরে ধীরে জেজের প্রতি দুর্বল হয়ে পড়ছি। কিন্তু না, এসব থেকে দূরে থাকতে হবে, আমার মূল উদ্দেশ্যটাই পূরণ করতে হবে। এরপর আমরা ক্লিনিকের সেই দৃশ্য দেখতে পাই যা কিছুক্ষণ আগেই ঘটেছে। জেজে এখানে ডেভিডকে বলছে, আমার জন্যই তোমার এমন অবস্থা হয়েছে, তাই তুমি এখন একটু বিশ্রাম নাও আর ঘুমাও। এদিকে কিপার জেজেকে বলে, আজকের সব ঝগড়া বিপাদ তোমার জন্যই হয়েছে, তাই তুমি আমাকে একটু পানি দাও। তখন জেজে ওকে বলে, তোমার তো তেমন কিছুই হয়নি, আর তুমি ঠিকঠাক হাঁটাচলাও করতে পারছো, তাহলে নিজেই পানিটা নিয়ে নাও না। কিন্তু কিপার ওর কথা শোনে না, বরং ওর হাত থেকে পানির গ্লাস নিয়ে টানাটানি করতে থাকে। জেজে তখন বলে, আজকে ফ্রেয়া আমাকে অনেক মেরেছে, তারপর তুমি এবার আমার সাথে জোরজবরদস্তি করো না। কিপার এবার বলে, আচ্ছা ঠিক আছে, কোথায় লেগেছে আমাকে দেখাও, আমি সেখানে মলম লাগিয়ে দিচ্ছি। তারপর জেজেকে ওর শার্ট খুলতে হয় আর কিপার ওর গায়ে মলম লাগিয়ে দেয়। এই সময় সিয়েন বাইরে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনে ভুল বোঝে। এদিকে কিপার জেজেকে মলম লাগানোর সময় দেখে ও ভালোই চোট পেয়েছে। ঠিক তখনই সিয়েন ভিতরে ঢুকে পড়ে আর বলে, তোমরা এমন ভাবে কথা বলছিলে যে আমি তো ভাবলাম তোমরা অন্য কিছুই করছো। এতে জেজে বিরক্ত হয়ে বলে, আরে কিপার তো শুধু আমাকে মলম লাগিয়ে দিচ্ছিল, আর তুমি কি সব উল্টাপাল্টা ভাবছিলে? আর এইসব বলে ও সিয়েনকে মারতে যায়, আর এসব দেখে কিপার হাসতে থাকে। এরপর আমাদের এক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। এখানে কিপার সবাইকে জানায়, গাইজ আজ আমাদের মান্থলি অ্যাসেম্বলি, তাই এখনই বের হতে হবে। জেজে ওদের সঙ্গে যেতে চায়, কিন্তু কিপার ওকে থামিয়ে দেয় আর বলে, তোমার ওখানে যাওয়ার দরকার নেই, তুমি চুপচাপ এখানেই বসো। জেজে অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, আমি কি সেকশন ইতে পড়ি না, আমি কেন যাব না? কিপার জবাবে বলে, তোমার মনে নেই কয়েকদিন আগে তোমার কারণে সেকশন এর সঙ্গে আমাদের মারামারি হয়েছিল? এখন যদি ওরা তোমাকে আবার দেখে তাহলে ব্যাপারটা ভালো হবে না। সবচেয়ে ভালো হয় তুমি এখানেই বসে থাকো আর এখানে বসে আমাদের রুমটা পরিষ্কার করো। জেজে আর তেমন কিছু না বলে চুপচাপ থাকে আর ওরা ওকে রেখে চলে যায়। আজকে কিপারের মুড খুবই ভালো ছিল, যেটা দেখে ইউরি ওকে জিজ্ঞেস করে, তোমার মুড এত ভালো কেন? এটা কি জেজের জন্য? ও এখন আর তোমার উপর রাগ দেখাচ্ছে না? কিপার উত্তর দেয়, হ্যাঁ, আর তাছাড়া সবকিছুই আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় সবাই ফিরে আসার পর দেখতে পায় জেজে ফ্লোরের উপর পড়ে আছে আর যন্ত্রণায় ছটফট করছে। এটা দেখে ডেভিড আর সিয়েন দৌড়ে ওর কাছে যায় আর জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? জেজে উত্তর দেয়, আমি ক্লিনিকে যেতে চাই, আমার তেমন কিছুই হয়তো হয়নি। তখন বাকি ছেলেরা বলে, হয়তো ওর পিরিয়ডের ব্যথা শুরু হয়েছে। কিন্তু জেজে এসব কথায় পাত্তা না দিয়ে বাইরে বেরিয়ে যায় আর ওর পিছু পিছু সিয়েন আর ডেভিডও চলে যায়। পরের দিন জেজের আন্টি ওকে বলে, তোমার শরীর ঠিক আছে তো? তুমি চাইলে আজ স্কুলে না গিয়ে বিশ্রাম নিতে পারো। কিন্তু জেজে উত্তর দেয়, এসবের দরকার নেই, আমি ঠিক আছি, স্কুলে যেতে পারবো। এরপর ও বাড়ির বাইরে বেরিয়ে দেখে সিয়েন ওর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর এটা দেখে ও অনেক খুশি হয়। আর তারপর ওকে বলতে লাগে, তুমি আমাকে
আমাকে অনেক ভালোবাসো তাই না? সিন উত্তর দেয়, সেটা আবার বলতে হয়, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এদিকে আমরা দেখি একটা ছেলে কিপারকে জানায় যে সেদিন অ্যাকচুয়ালি যে এই কারণেই যন্ত্রণায় ছটফট করছিল, কারণ সেকশন বি এর কয়েকটা ছেলে এসে ওকে মেরে গিয়েছিল। আর এটা শুনে কিপারের অনেক রাগ হয় এবং সে বলতে লাগে আমাদের ওদের উপর প্রতিশোধ নেওয়া উচিত। আর ওর মুখ থেকে এই কথা শুনে ইউরি ওকে বলতে লাগে তুমি কেন ওকে নিয়ে এত ভাবছো? এর উত্তরে কিপার ওকে বলে আর যাই হোক, ও তো আমাদের সেকশন ইতেই পড়ে এবং ও আমাদের ক্লাসমেট বলে কথা। তখন ইউরি ওর দিকে অদ্ভুতভাবে তাকায় এবং মনে মনে আন্দাজ করতে লাগে এখানে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। আর এদিকে আমরা দেখি সবাই জেজের ব্যাগ নিয়ে খেলা করছে। তারপর এখানে এরা সবাই জেজের ব্যাগটাকে ফ্ল্যাগের মতো ব্যবহার করে এবং স্যালুট জানায়। আর তখন জেজে সবাইকে বলতে লাগে প্লিজ আমার ব্যাগটা নিচে নামাও, কারণ ওর মধ্যে চকলেট আছে এবং চকলেটগুলো কিন্তু গলে যাবে। আর এটা শুনেই ওর ক্লাসমেটরা তাড়াতাড়ি করে ব্যাগটা নিচে নামায় আর সেই ব্যাগটাকে নিয়ে একদম মারামারি শুরু করে দেয়। আর তখন জেজে তার ব্যাগ নিয়ে ছোটাছুটি করতে লাগে। আর ওদের এসব কাণ্ড কারখানা দেখে কিপার আর ইউরি হাসতে থাকে। আর এদের স্মাইল দেখে এটাই মনে হচ্ছিল যে এরা অলরেডি জেজের প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু এই বিষয়ে ওদের কোনো রিয়েলাইজেশনই নেই। তবে এরপর এরা দুজনেই স্মাইল বন্ধ করে দেয় এবং ভাবতে লাগে আমরা এসব কি করছি। পরের দিন এসে আমরা দেখি সিএন দৌড়ে দৌড়ে কিপারের কাছে আসে এবং ওকে জানায় কিছু ছেলে মিলে জেজেকে মারছে। আর এদিকে আমরা দেখি জেজে কয়েকটা ছেলের সঙ্গে মারামারি করছে এবং এখানে একটা ছেলে ওর মাথায় মারলে ও নিচে শুয়ে পড়ে আর তারপর আবারও জেজেকে মারতে যায়। আর ঠিক তখনই কিপার সেখানে চলে আসে ওকে বাঁচাতে। আর এখানেই আমাদের ড্রামার তৃতীয় এপিসোড শেষ হয়ে যায়। চতুর্থ এপিসোডের শুরুতে দেখা যায় কিফার হঠাৎ ছুটে আসে জেজেকে কতগুলো ছেলের হাত থেকে রক্ষা করতে। কিফার মাটিতে পড়ে থাকা জেজেকে উদ্ধার করে। তারপর চলে ছেলেগুলোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে দুজনেই ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একটু পরে কিফার উঠে পড়ে আর জেজেকে বলে চলো এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু জেজে নড়তে চায় না। তখন কিফার বলে তুমি তো কচ্ছপের মতো চলো। এই বলে কিফার রুম থেকে বেরিয়ে যায়। জেজে মনে মনে ভাবে তোমার ব্যবহারটা যদি তোমার চেহারার মতো সুন্দর হতো। ঠিক তখনই ইউরি আর সিএন খবর পেয়ে ছুটে আসে। মাটিতে জেজেকে দেখে ইউরির চোখ কুঁচকে যায়। সে জানতে চায় কিফার কোথায়। জেজে তাকে জানায় যে কিফার চলে গিয়েছে। তুমি ঠিক আছো তো? এই বলে কাছে এসে জেজেকে কোলে তুলে নেয়। জেজে একটু অবাক হয়ে যায়, কিন্তু ইউরি তখন বলে আজকের এই ঘটনার দায়টা তুমি নিয়ে নাও। কিফার আর কোনো ঝামেলায় জড়াতে পারবে না। পরের দৃশ্যে দেখা যায় সবাই ক্লাসরুমে বসে আছে। জেজে কিফারের দিকে তাকিয়ে ভাবছে কাল যে ছেলেটা আমার জন্য মার খেলো সে আজ আমায় একদম এড়িয়ে চলছে কেন? একটু পরেই মেসেজে ঘোষণা আসে আজ বৃষ্টির জন্য ক্লাস ছুটি। এটা শুনে সবাই আনন্দে হইচই করে বাইরে ছুটে যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু জেজে ক্লাসে বসে থাকে। সে অ্যারিসকে ফোন করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু অ্যারিস ফোন ধরে না। ঠিক তখন ইউরি এসে বলে তুমি একাই থাকবে? মনে হয় তোমার জন্য একাই থাকাটা ভালো। এই কথা শুনে জেজে একটু রেগে যায়। সে বলে তুমি আর কিফার তোমাদের ব্যবহার একই রকম, তোমরা কি রিলেটেড নাকি? ইউরি এতে অবাক হয়ে বলে তুমি ওর কথা বেশি ভাবো। জেজে সেটা শুনে বলে তুমি তো একদম কিফার 2.0। ওদের কথোপকথনের মাঝখানেই দুজনে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু মাঠে তখন কাদায় ভর্তি, কারণ বৃষ্টি তখনও পড়ছে। যে তখনও ইউরিকে জ্বালাতে থাকে। এতে ইউরি খেপে গিয়ে বলে দাঁড়াও তোমার ব্যবস্থা করছি, দেখি এখন কিভাবে বাড়ি ফেরো। এই বলে সে কাদা পার হওয়ার জন্য থাকা কাঠের টুকরো সরিয়ে ফেলে এবং হেঁটে চলে যেতে থাকে। এতে উপায় না পেয়ে যে চেঁচানো শুরু করে তাকে সাহায্য করার জন্য। অবশেষে তার চিৎকারে ইউরি ফিরে আসে আর বলে কি শুরু করেছো তুমি? তোমাকে গাধার মতো শোনাচ্ছে। এই বলে ইউরি জেজের হাতে তার ছাতা ধরিয়ে দেয় এবং তাকে কোলে নিতে চায় যাতে সে কাদায় না পড়ে, কিন্তু সেই চেষ্টায় উল্টো দুজনেই কাদায় পড়ে যায়। কাদা থেকে ওঠার সময় ইউরির প্রাইভেট জায়গায় জেজের কিক লেগে যায়। এতে ইউরি তো ব্যথায় কাতরাতে থাকে। জেজে জানতে চায় সে ঠিক আছে কিনা। এতে ইউরি বলে তা তুমি বুঝবে না। কিছুক্ষণ পর দেখা যায় ইউরি গাড়ি নিয়ে এসে জেজের পাশে দাঁড়ায়। জেজে প্রথমে যেতে চায় না, কিন্তু বৃষ্টির তীব্রতায় সে উঠে পড়ে। গাড়িতে ইউরি দেখে জেজে ঠান্ডায় কাঁপছে, তাই নিজের সোয়েটারটা দেয়। জেজে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। গাড়ি থেমে যায় একটা বিল্ডিং এর সামনে। জেজে চোখ মেলে দেখে এটা তার বাড়ি না। জেজে কিছুটা অবাক হয়। ইউরি বলে তোমার বাসার দিকে পানি জমে গিয়েছে তাই আমার বাসায় এসেছি। জেজে দেখে সেটা কোনো বাড়ি নয়, বরং একটা বিশাল বিল্ডিং এবং সবাই ইউরিকে ইয়ং মাস্টার বলে সম্বোধন করছে। তখনও
যে বিশ্বাস করতে পারে না। সে বলতে থাকে, ইউরি তুমি এত বড় লোক। ভেতরে ঢোকার পর একটা কর্মচারী এসে ইউরিকে জানায় তার দাদা তাকে ডাকছে। তখন ইউরি বিরক্ত হয়ে বলে তাকে বলো জাপানে চলে যেতে। যে অবাক হয়ে তার মাথায় বাড়ি দেয় আর বলে বড়দের সম্মান করতে শেখনি নাকি। এরপর ইউরি জেজেকে তার ঘরে নিয়ে যায় এবং বলে সোয়েটার খুলতে। এতে যে অবাক হয়ে জিজ্ঞেস করে কেন। ইউরি বলে এটা ধুইতে দিয়ে গোসল করে নিতে। গোসলের পর দেখা যায় ইউরির দাদা তাদের ডাকে আর জিজ্ঞেস করে এই মেয়েটা কে। ইউরি বলে ও আমার ক্লাসমেট, কিন্তু দাদা মানতে চায় না। তখন ইউরি বলে এটা যে ও মিচেল অ্যাঞ্জেলো ফার্নান্ডেস এর কাজিন। তখন দাদা চিনতে পারে। পরদিন স্কুলে যাওয়ার পথে যে আর ইউরি কথা বলতে বলতে ক্লাসে ঢোকে। কিফার তখন ইউরির দিকে তাকিয়ে থাকে। ইউরি কাছে গেলে কিফার জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে। ইউরি জানায় কোথায় আর, বাসায়। যেও আমার সাথেই ছিল। এটা শুনে কিফার একটু কৌতূহলী হয় আর ইউরি বলে এতে কোনো সমস্যা নেই, আমাদের প্ল্যান তো আগের মতোই আছে। এমন সময় গাইডেন্স অফিস থেকে একজন এসে যে আর কিফারকে ডেকে নিয়ে যায়। ক্লাসে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। রুমে পৌঁছে দেখা যায় সেই ছেলেরা যারা মার খেয়েছিল তারা ম্যাডামকে বলে আমরা তো শুধু জিমে ছিলাম। যে প্রবেশ করতেই তারা বলে তুমি এখানে কি করছো। যে তখন হঠাৎ ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তারা জেজেকে সরাতে যায়। এমন সময় কিফার এসে জেজের সঙ্গে যোগ দেয় ও আমাদের মারে। এই বানোয়াট কাহিনী শুনে জেজে হেসে ফেলে। এতে ম্যাডাম রেগে জানতে চান এখানে হাসির কি আছে। তখন জেজে বলে যে তারা সব মিথ্যে বলছে, কিন্তু ছেলেগুলো তা অস্বীকার করে বলতে থাকে সব দোষ কিফারের। এতে ম্যাডাম কিফারের দিকে রাগ করে তাকায় আর বলে লাস্টবার তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল আর এরকম ঝামেলা করলে তোমাকে এক্সেল করে দেওয়া হবে। এবার বোর্ড থেকে তোমার ছাড়া পাওয়া আসলেই অনেক কঠিন হয়ে যাবে। এমন সময় জেজে এর মনে পড়ে যায় ইউরির কথা। এরপর সে বলে সব দোষ আমার, কিফার কিছু করেনি। এই কথা শুনে ম্যাডাম তার গার্জিয়ানকে ডাকার নির্দেশ দেন। জেজে এর কল পেয়ে অ্যাঞ্জেলো স্কুলে আসে। সে জেজেকে বকাঝকা করে তুমি শুধু ঝামেলাই করো, আমি সব সামলাই। আর এবার তুমি সাসপেন্ড হয়েছ আর তুমি সেকশন চেঞ্জ করতে পারবে না। তোমার জীবনের পরিকল্পনা কি বলো তো? তোমাকে কিফার কোনো বিপদে ফেলেনি তো? এতে জেজে বলে না না, বরং ও আমাকে আরো সাহায্য করেছে। এটা শুনে অ্যাঞ্জেলো শান্ত হয় এবং জেজেকে বলে তার সাথে খেতে যেতে, কিন্তু জেজে বলতে থাকে তার কোনো প্রয়োজন নেই, সে বাসায় গিয়ে খেয়ে নিবে। এমন সময় অ্যাঞ্জেলোর অফিস থেকে জরুরি মিটিং এর কল আসে। তারপর সে জেজের হাতে ক্রেডিট কার্ড দিয়ে বলে খাবার খেয়ে নিও। পরের দৃশ্যে জেজে একটা সাইকেল আর ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে বাড়ি ঢোকে। এতে সবাই অবাক হয়, এত শপিং। জেজে জানায় অ্যাঞ্জেলো ওকে ক্রেডিট কার্ড দিয়েছিল। সে সাইকেল কিনেছে যাতে সকালে কারো ওকে স্কুলে নিয়ে যেতে না হয়, আর বাকিগুলো হলো তাদের ফ্যামিলির জন্য গিফট। এতে অ্যারিস বলে অন্যের টাকায় গিফট। আন্টি জানতে চায় অ্যাঞ্জেলোকে সে কোথায় পেল। জেজে সব খুলে বললে অ্যারিস বলে তুমি সাসপেনশন খেয়ে শপিং করে এসেছো। এটা শুনে আন্টি অ্যারিসকে পাঠিয়ে দেয় এবং জেজেকে সাবধানে থাকতে বলে। এরপর দেখা যায় কিফার ইউরির রুমে প্রবেশ করেছে। ইউরি তাকে জিজ্ঞেস করে টিচারের রুমে কি ঘটেছে। সে জানায় যে সব দোষ নিজের কাঁধে নিয়েছে, এখন ওকে আমাদের কাজে লাগানো যাবে। ও প্রমাণ করেছে যে ও আমাদের সেকশনের প্রতি লয়াল। ইউরি বলে ও কি সেকশন ইর জন্য লয়াল না তোমার জন্য? এই প্রশ্নের জবাবে কিফার বলে তুমি তো বলনি যে তোমার বাসায় কি করছিল। তখন ইউরি বলে ও আমার বাসায় গিয়েছিল কারণ বৃষ্টি হচ্ছিল আর আমি রিকোয়েস্ট করাতেই যে দোষ নিতে রাজি হয়। আমি ওকে বলি তোমার পক্ষে আর ঝামেলা জড়ানো সম্ভব না। তারপর দেখা যায় ইউরির রুমে দল বেঁধে ওদের সব বন্ধুরা আসে, সাথে মদ নিয়ে আসে পার্টি করার জন্য। এসে তারা জানতে চায় অ্যারিসকে শায়েস্তা করার কোনো প্ল্যান হয়েছে নাকি। আর এক বিশাল প্ল্যান শুরু হয় অ্যারিসকে শায়েস্তা করার। কিফার জানায় যে সে লক্ষ্য করেছে অ্যারিস জেজের ব্যাপারে বেশ ওভার প্রোটেক্টিভ। জেজেকে হার্ট করার মাধ্যমেই অ্যারিসের ব্যবস্থা করা যাবে। কিফার বলে সে জেজেকে তার প্রেমে ফেলে তার হৃদয় ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় সবাই খুশি হলেও ইউরি কিছু না বলেই চুপ করে বসে থাকে। পরদিন ক্লাসে জেজে ঢুকতেই দেখে সবাই তার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করছে। কিফারও ওকে হাই দেয়। জেজে অবাক হয়ে ভাবে ঠিক দেখছি তো। কিফার ওকে নিজের পাশে বসতে বলে। কিছুটা অবাক হলেও আর কোথাও জায়গা না পেয়ে জেজে অবশেষে কিফারের পাশে বসে। এতে দুজনেই মুচকি মুচকি হাসতে থাকে আর তাদের পাশে বসে ইউরি তাদের দিকে তাকিয়ে থাকে। এভাবেই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চতুর্থ এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আজকের মতো বিদায়। পঞ্চম এপিসোডের শুরুতে দেখা যায় যে গেম খেলতে খেলতে স্কুলের করিডোর ধরে হাঁটছিল। এই অবস্থায় কিফার তাকে দেখে বলে সামনে দেখে চলো, পড়ে গেলে কি হবে।
এতে যে একটু বিরক্ত হয়ে বলে, এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। এ বলেই সে আবার গেম খেলতে খেলতে হাঁটতে থাকে। ঠিক তখন কিফার তার পা বাড়িয়ে জেজেকে ফেলে দেয়। জেজে যখন পড়ে যেতে থাকে, কিফার নিজেই তাকে ধরে ফেলে এবং বলে, তুমি পড়ে গেলে আবার কান্নাকাটি করবে, তখন আমাদের তোমার দেখভাল করতে হবে। এ বলেই সে মিষ্টি একটা হাসি দিয়ে জেজের দিকে তাকায়। জেজে মনে মনে ভাবে, এরকম খারাপ আচরণের পরেও কিফারের হাসি এত সুন্দর লাগে কেন? এরপর সে কিফারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সরে দাঁড়াও, না হলে লাথি মারবো। সে গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে ভাবে, কিফার কি পাগল হয়ে গেছে? এরকম আচরণ করছে কেন? নাকি তারা আমাকে এখন সেকশন নিতে মেনে নিয়েছে? যদি সবকিছু ঠিকই থাকে তাহলে আমার কি ওদের আরেকটা সুযোগ দেওয়া উচিত? এরপর জেজে চলে যায় স্কুল ক্যান্টিনের আন্টির কাছে এবং সেখান থেকে ঠান্ডা পানি চুরি করে নিয়ে আসে। ফেরার পথে সে দেখে ময়লার ঝুড়িটা নড়ছে। একটু ভয় পেয়ে সে বলে, এই কে আছে ওখানে? বেরিয়ে আসো বলছি। কিন্তু কেউ বেরিয়ে আসে না, শুধু হালকা কান্নার আওয়াজ শোনা যায়। সে ধাক্কা দিয়ে ডাস্টবিন সরিয়ে দিলে দেখে সেখানে একটি মেয়ে বসে কান্না করছে। মেয়েটি জেজেকে দেখে বলে ওঠে, প্লিজ অ্যারিসকে বলো না যে আমি এখানে আছি, আমি তোমার পায়ে পড়ি। জেজে মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলে, আমি কাউকে কিছু বলবো না। এরপর সে তাকে দাঁড় করায়, তখন দেখে মেয়েটি আর কেউ নয়, সেকশন ডি এর মিকা। ভালো করে তাকিয়ে দেখে মিকার হাত থেকে রক্ত পড়ছে। এটা দেখে জেজে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কে করেছে? মিকা জানায়, সেকশন ডি এর কিছু ছেলে, অ্যারিসই তাদের এটা করতে বলেছে। এটা শুনে জেজে প্রচন্ড রেগে যায় এবং জানতে চায় এসব কবে থেকে হচ্ছে। মিকা জানায়, তোমার আর ফ্রেয়ার মধ্যে যখন ঝামেলা হয়েছিল তখন থেকেই। জেজে জানতে চায়, তোমার বন্ধুরা তোমাকে সাহায্য করে না? মিকা বলে, আমাকে শুধু এলা সাহায্য করতে পারে, কিন্তু সেই ঘটনার পর থেকে ও আর স্কুলে আসছে না। এরপর জেজে বলে, তোমাকে এখানে রেখে আমি যেতে পারবো না, কারণ সেকশন ডি এর ছেলেরা যে কোনো সময় চলে আসবে। কিন্তু মিকা সেকশন নিতে যেতে চায় না। তখন জেজের মনে পড়ে একটা চিঠির কথা, যেটা মিকা লিখেছিল ক্যালিক্সকে। এরপর সে জানতে চায়, তুমি কি ক্যালিক্সের জন্য সেখানে যেতে যাচ্ছ না? মিকা তাকে বলে হ্যাঁ। এরপর সে মিকাকে ওয়াশরুমে নিয়ে এসে তার ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দেয়। এরপর তাকে বুঝিয়ে সেকশন নিতে নিয়ে আসে এবং তাকে দেখেই ক্যালিক্স উঠে দাঁড়িয়ে তার কাছে আসতে চায়, কিন্তু জেজে তাকে না করে দেয়, হুঙ্কার দিয়ে বলে, মিকার থেকে 10 ফিট দূরে থাকো, কাছে আসবে না, খবরদার। এরপর জেজে মিকাকে ব্যান্ডেজ লাগিয়ে দিতে থাকে এবং ক্লাসের অন্য ছেলেরা তা দেখে। এরপর একজন বলে ওঠে, কিফার অন্য সেকশনের মেয়ে এখানে দেখলে রেগে যাবে। এমন সময় ইউরি আর কিফার ক্লাসে ঢোকে এবং কিফার অন্য মেয়েকে দেখে বলে, ও এখানে কি করছে, তাকে বের হয়ে যেতে হবে। ক্যালিক্স কিফারকে রিকোয়েস্ট করে মিকাকে কিছুক্ষণ থাকতে দিতে, সেকশন ডি এর ছেলেদের থেকে বাঁচাতে। এতে কিফার জানতে চায়, তখন সেকশন ডি এর ছেলেরা আমাদের আক্রমণ করলে আমরা কি করব? এটা শুনে ক্যালিক্স বলে, সেটা আমি দেখে নেব। কিফার তাও ঝামেলা জড়াতে রাজি হয় না। এটা শুনে জেজে এসে বলে, ছেলেরা যখন আমাকে মারছিল তখন তো তুমি সাহায্য করেছিলে, এখন এরকম করছো কেন? এতে কিফার বলে, সে ব্যাপার ভিন্ন, মিকা আর তুমি এক না, যদি এটা তুমি না হও তাহলে আমার কিছু যায় আসে না। এই উত্তর শুনে সেকশন ডি এর ছেলেরা তো খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তারপর জেজে বলে, যাই হোক না কেন, মিকা এখানেই থাকবে। এবার স্কুল শেষ হওয়ার পর দেখা যায় জেজে আর মিকা একসাথে বাড়ি ফিরছে এবং ক্যালিক্স আর তার বন্ধুরা তাদের পিছনে পিছনে আসার চেষ্টা করছে। এমন সময় জেজে জানতে চায়, তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি, তোমার আর ক্যালিক্সের মধ্যে কি হয়েছে? মিকা বলে, তাদের শুরুটা হয়েছিল যখন সে ক্যালিক্সকে একটা প্রেমপত্র দিয়েছিল। সেই সময় তার বন্ধু এলা সাবধান করে মিকাকে, সে চায় না তার বন্ধুর হার্ট ব্রেক হোক, কারণ ক্যালিক্স অভদ্র ছেলে। কিন্তু মিকা মানতে চায় না, সে ক্যালিক্সের উপর ক্রাশ খেয়েছে। পরে আস্তে আস্তে তাদের সম্পর্ক শুরু হয়, এমনকি তারা একজন অন্যজনকে বেবি বলেও ডাকত। কিন্তু ক্যালিক্স আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়ে। একদিন এলা দেখে মিকা একা একা রেস্টুরেন্টে বসে ক্যালিক্সের জন্য অপেক্ষা করছে এবং সেও এসে বসে। মিকা এলাকে জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? সে জানায়, কিফার আমাকে বলেছে সে আমাকে লাইক করে, কিন্তু সমস্যা হলো ইউরিও আমাকে প্রপোজ করেছে, যদিও আমি কিফারকে পছন্দ করি, কিন্তু ইউরির হার্ট ব্রেক করতে চাই না। এমন সময় সে বলে, ভালোবাসাটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখে শুনে মানুষকে ভালোবাসা উচিত। সে বলে যে সে শুনেছে ক্যালিক্সের অন্য একজন গার্লফ্রেন্ড আছে। এরপর একদিন মিকা দেখে ক্যালিক্স অন্য একজন মেয়েকে কিস করছে। এরপর সে তার সাথে ব্রেকআপ করে ফেলে। কিন্তু এরপর থেকে ক্যালিক্স বারবার তার কাছে ফিরে আসার চেষ্টা করে যাচ্ছে, এমনকি সে তো নিজের চরিত্র পরিবর্তন করেছে, কিন্তু সে এক্সপেক্ট করেনি, কারণ এত কিছু এত সহজে ভুলে তাকে মেনে নেওয়া সহজ নয়। কিছুক্ষণ ভেবে মিকা জানতে চায় কালকে সেকশন ডি এর ছেলেদের ব্যাপারে কি করবে। মিকা তাকে জানায় এটা নিয়ে চিন্তা না করতে, কাল এলা ক্লাসে চলে আসবে। এরপর তারা বাড়ি চলে আসে। বাড়ি ফিরে জেজে অ্যারিসকে বলে, তুমি মিকাকে এভাবে বুলি করছো কেন? অ্যারিস বলে সে এই বিষয়ে পরে কথা বলবে এবং চলে যেতে চায়, কিন্তু জেজে তাকে থামিয়ে দিয়ে বলে এখনই বলতে হবে। মিকা এলাকে কিছুই বলেনি, সেটা অন্য কেউ ছিল। অ্যারিস জানায়, আমার যায় আসে না সেটা মিকা বলেছে না অন্য কেউ বলেছে, কেউ তার ফ্রেন্ডের নামে খারাপ কিছু বলেছে এবং মিকা তা চুপচাপ দাঁড়িয়ে শুনেছে, এটা ঠিক ব্যাপার না।
এমন সময় এলা সবকিছু শুনে ফেলে এবং কষ্ট পেয়ে অ্যারিসের দিকে তাকিয়ে চলে যায়। এরপরের দিন সবাই ক্লাসে বসে থাকে আর কিফার ভাবতে থাকে স্কুলে টাইম হয়ে গেল, যে ক্লাসে আসেনি কেন। এটা ভাবতে ভাবতেই যে ক্লাসে প্রবেশ করে এবং সিএনকে ধন্যবাদ জানায় তার সাইকেল পার্কিং করার জন্য। তারপর সিএন ক্যালিক্সের দিকে তাকিয়ে জেজেকে ইঙ্গিত দেয় কিছু বলার জন্য এবং জেজে বেবি বেবি বলে ক্যালিক্সকে টিজ করে। তারা একে অপরকে বেবি বেবি বলতে থাকে। এটা শুনে কিফার বলে এখানে আমাকে বেবি বলো, কিন্তু জেজে মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু ইউরি তাদের মধ্যকার এই কেমিস্ট্রি দেখে খুশি হয় না। তখনই এলা সেকশন ইতে প্রবেশ করে এবং জেজেকে ডেকে নিয়ে যায়। সে জেজেকে ধন্যবাদ জানায় মিকাকে প্রোটেক্ট করার জন্য এবং অনুরোধ করে জেজে যেন মিকাকে এভাবেই প্রোটেক্ট করে যখন এলা উপস্থিত থাকবে না, এবং আরো অনুরোধ করে যে জেজে যেন ব্যবস্থা করে মিকা আর ক্যালিক্স পুনরায় একত্রিত না হতে পারে, কারণ লাস্টবার মিকা অনেক কষ্ট পেয়েছিল ক্যালিক্সের জন্য। কিন্তু জেজে তাদের দুজনের ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করতে অসম্মতি জানায়। এরপর জেজে ক্লাসে ফিরে আসে এবং সকলে তার কাছে জানতে চায় এলা তাকে কি জন্য ডেকেছে। জেজে শুধু বলে সে আমাকে ধন্যবাদ জানানোর জন্য ডেকেছে, কিন্তু সবাই আর কি বলেছে জানার জন্য জোরাজুরি করতে থাকে। এমন সময় ক্যালিক্স ফোনে কিছু একটা দেখে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়। এটা দেখে কিফার সবাইকে বলে তার পিছনে যেতে। কিফার সহ সবাই দৌড়ে গিয়ে দেখে অডিটোরিয়ামে একটা ছেলে মিকাকে প্রপোজ করছে। সে ব্যানার বেলুন সবকিছু সাজিয়ে মিকাকে বলে তুমি কি আমার সাথে ডেট করবে। এটা দেখে ক্যালিক্স অনেক স্যাড হয়ে যায়। তা দেখে জেজে মিকাকে বলে তুমি কি এটা সত্যি করতে চাও না কারো প্রেসারে পড়ে করছো। এমন সময় মিকা সবার দিকে তাকায় এবং দেখে সবাই চাচ্ছে সে যেন ওই ছেলেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু জেজে বলে তোমার হার্ট যেটা বলে সেটাই করবে। এমন সময় ওই ছেলে জেজেকে অ্যাটাক করতে আসে এবং কিফার ওই ছেলেটাকে সরিয়ে দেয়। এরপর মিকা কিছুক্ষণ চুপ থেকে সিদ্ধান্ত নেয়। এই সময় সবার মধ্যে বিরাজ করে টানটান উত্তেজনা। এরপর সে তার সিদ্ধান্ত জানায়। আচ্ছা, আপনার কি মনে হয় মিকা কাকে বেছে নেয় শেষ পর্যন্ত? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সে ওই ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে ক্যালিক্সকে একটা চান্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সবাই একে একে সেখান থেকে চলে যায়। এমন সময় জেজের মনে পড়ে আরেকটা চিঠির কথা। এরপর সে ক্যালিক্সকে খুঁজে বের করে এবং তার হাতে চিঠিটা দেয়। চিঠিটা পড়ে ক্যালিক্স বলে যে সে চাচ্ছে মিকার জন্য নিজেকে পরিবর্তন করতে, কিন্তু সে জানে না মিকাকে কিভাবে জানাবে যে সে তাকে ভালোবাসে। তখন জেজে তাকে মনে করিয়ে দেয় চিঠির লাস্ট বাক্য, যেখানে মিকা লিখেছে তার প্রতি ভালোবাসা জানাতে হলে শুধু চিৎকার করে বললেই হবে যে আই লাভ ইউ মিকা। এটা শুনে ক্যালিক্স দৌড়ে যায় মিকার কাছে। এটা দেখে জেজে মনের মধ্যে নিজেকে নিয়ে প্রাউড ফিল করে। এমন সময় পিছন থেকে শুনতে পায় কিফারের কণ্ঠ। তা শুনে জেজে বলে তুমি এতক্ষণ পর্যন্ত লুকিয়ে আমাদের কথা শুনেছ, তুমি তো গসিপ ভালোবাসো। এটা শুনে কিফার বলে তুমি কি এই জায়গাটা কিনে রেখেছো যে আমি এখানে বসতে পারবো না। এতে জেজে তাকে ব্যঙ্গাতে থাকে। কিফার তখন জেজের কাছে জানতে চায় ক্যালিক্সের ব্যাপারে। জেজে তাকে জানায় ক্যালিক্স মিকার সাথে দেখা করতে গিয়েছে। এটা শুনে কিফার বলে তাহলে আমাদেরও যাওয়া উচিত। এটা শুনে জেজে তাকে মজা করে বলে গসিপ লাভার। এতে কিফার তাকে বলে ওদের কথার মাঝখানে মাইকেল চলে আসলে ক্যালিক্সের বিপদ হবে, তাই আমি যেতে চাচ্ছি গাধা। এরপর তারা সেখানে গিয়ে রেলিং এর পিছনে লুকায় এবং দেখে ক্যালিক্স ও মিকা সুন্দর গল্প করছে। এমন সময় কিফার বলে যদি এখন মাইকেল চলে আসে তাহলে কি করবে। এটা শুনে জেজে বলে তখন যা হবার হবে দেখা যাবে, আমি নিজেই ম্যানেজ করে নিতে পারবো। এতে কিফার বলে যদি কখনো বিপদে পড়ো আমাকে ডেকো। এটা শুনে জেজে কিছুটা কনফিউজ হয়ে যায়। তারপর আবার তার মনোযোগ ওই কাপলের দিকে নেয় এবং বলে তারা না জানে কি কথা বলছে। এটা শুনে কিফার বলে আমি একটা ব্যাড বয়, কিন্তু আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করতে রাজি আছি। এটা শুনে জেজে অবাক হয়ে কিফারের দিকে তাকায় এবং কিফার তাড়াতাড়ি বলে মিকাকে এই কথা বলেছে ক্যালিক্স। একটু পর ক্যালিক্স অনেক জোরে জোরে আই লাভ ইউ মিকা বলতে থাকে। এটা শুনে জেজে খুশিতে হাসতে থাকে। কিফার বলে ছোট মানুষই কর্মকাণ্ড। এতে জেজে বলে এভাবে বলছো কেন, তোমারও তো একদিন এরকম ভালোবাসা আসতে পারে। কিফার বলে হ্যাঁ, তোমার সাথে এমন ভালোবাসা হলে ভালোই হবে। জেজে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে হেসে বলে অনেক খারাপ হবে। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে ওয়াশরুম থেকে বেরিয়ে একটা দেয়ালে অনেক কিছু লেখা দেখতে পায়। সে সেগুলো পড়তে থাকে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে দেয়ালে কিছু একটা লিখে সেখানে তার ফোন লুকিয়ে রেখে চলে যায়। দেয়ালে সে কি লিখেছে তা দেখা যায় তার ফোনে তোলা ভিডিওর মাধ্যমে। পরে সে ফোন নিয়ে বন্ধুদের কাছে যায় এবং তাদের সেই ভিডিওটা দেখায়। ভিডিওতে দেখা যায় ফ্রেয়া এবং তার বান্ধবী দেয়ালে লেখা দেখে চমকে যায় এবং প্রচন্ড রাগে ফেটে পড়ে। তারা ভাবতে থাকে কে এরকম কথা লিখতে পারে তাদের নামে। পরে তাদের মনে হয় মিকাই এটা করতে পারে, কারণ তারা তাকে জেজের নামে খারাপ কথা বলেছিল। তাদের এই কথোপকথন ভিডিওতে ধরা পড়ে যায়। ফ্রেয়ার এই ভয় আর আতঙ্ক দেখে বন্ধুরা হাসতে থাকে এবং জানতে চায় তুমি কি এমন লিখেছো যে তারা এত ক্ষেপে গিয়েছে। যে
যে জানায় সে লিখেছে ফ্রেয়া একজন দুশ্চরিত্রা। তার বন্ধুরা জানতে চায় তুমি এখন এটা দিয়ে কি করবে। যে বলে এটা আমি অ্যারিসকে দেখাবো ফ্রেয়ার প্রতিশোধ নিতে। এসব শুনে তার বন্ধু ডেভিড বলে তুই অসাম রে ভাই। এরপর তারা ফিরে যেতে থাকে, এমন সময় দেখে করিডোরে মিকা দাঁড়িয়ে আছে। সে জেজেকে কাছে ডেকে জানায় সে ক্যালিক্সকে দ্বিতীয় সুযোগ দিয়েছে এবং একটা চিঠি দেয় ক্যালিক্সের জন্য। এটা শুনে জেজে খুব খুশি হয়ে যায় এবং সেটা নিয়ে ক্যালিক্সের কাছে গিয়ে তাড়াতাড়ি পরিণতি উৎসাহ দেয়। ক্যালিক্স চিঠি পড়ে প্রথমে কাঁদতে থাকে, তা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর সে জেজেকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে এবং জানায় তোমার কারণেই আমি আবার একটা সুযোগ পেলাম। এরপর বাসায় গিয়ে জেজে অ্যারিসকে সেই ওয়াশরুমের ভিডিওটা দেখায়। অ্যারিস জানতে চায় তুমি এই ভিডিওটা আমাকে কেন দেখালে। জেজে বলে এটা প্রমাণ যে মিকা কিছু করেনি, তাই তাকে বুলি করা বন্ধ করো। অ্যারিস জানায় সে এলার সাথে কথা বলেছে এবং মিকাকে বুলি করা বন্ধ করেছে। অ্যারিস উঠে চলে যেতে নেয়, কিন্তু জেজে তাকে থামিয়ে দিয়ে বলে তুমি কি ফ্রেয়াকে শাস্তি দেবে না। এটা শুনে অ্যারিস রেগে যায় এবং বলে ও আচ্ছা, এই জন্য তুমি আমাকে ভিডিওটা দেখিয়েছো। তুমি আমাকে ব্যবহার করে ফ্রেয়ার প্রতিশোধ নিতে চাও, আর কখনো আমাকে এভাবে ব্যবহার করবে না। এ বলে সে উঠে চলে যায়। পরদিন স্কুলে যাওয়ার সময় জেজের সামনে একটি গাড়ি থামে এবং সেখান থেকে একজন অদ্ভুত নীল চোখের সুন্দর ছেলে গ্লাস নামিয়ে তার কাছে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। জেজে তাকে ঠিকানাটা দেখিয়ে দেয়, তখন ছেলেটা তার নাম জানতে চায়। জেজে নাম বলার সময় অপর দিক থেকে আরেকটি গাড়ি হর্ন দেয়। এতে ছেলেটা চলে যায়। ওপাশের গাড়ি থেকে ইউরি নেমে জেজেকে জিজ্ঞেস করে সে কার সঙ্গে কথা বলছিল। জেজে বলে চিনি না, কোনো একটা ঠিকানা জানতে চাইছিল সে। এরপর ইউরি বলে তাড়াতাড়ি সাইকেল থেকে নামো। এরপর সে জেজের সাইকেল নিয়ে চলে যায়। জেজে বলে ওঠে তবে রে দেখাচ্ছি মজা। সে ইউরির গাড়িতে ওঠে, ড্রাইভারকে বলে সাইকেলটা ফলো করো। স্কুলে পৌঁছে তারা জিম ক্লাসের জন্য প্রস্তুত হতে থাকে। জেজে এসে ইউরিকে দেখে তার সাইকেল নিয়ে যাওয়ার জন্য মারতে থাকে। জেজে বলে তুমি অলরেডি আমাকে অনেক মেরেছো, কিন্তু ইউরি কোনো কথাই শোনে না। এটা কিফারের নজরে পড়ে, কিন্তু সে কিছু বলে না। জেজে এরপর ডেভিডের দিকে যায় যে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। জেজে তাকে মেয়েদের পিছনে ঘুরে বেড়ানো ছেলে বলে হাসতে হাসতে চলে যায়। আর ইউরি এসে কিফারের কাছে বলে আমি আজকে পার্সিকে দেখেছি। কিফার এটা শুনে ইউরিকে চুপ করিয়ে দেয়। এই সময় ক্লাসে টিচার আসে এবং সবাইকে 500 মিটার দৌড়ানোর জন্য প্রস্তুত হতে বলে। তিনি সেকশন ডি এর এক টিচারকে এসে জানায় তাদের প্রিন্সিপাল রুমে ডাকা হয়েছে। ফলে তারা দুজন একসাথে চলে যায়। সেকশন ডি এর কিকো জেজেকে দেখে হাই দেয়। জেজেও তাকে হাই দেয়। এটা দেখে কিফার জেলাস হয়ে যায় এবং পা দিয়ে বাজিয়ে জেজেকে ফেলে দেয়। এতে জেজে রেগে গিয়ে কিফারকেও ফেলে দেয়। কিফার উঠে জেজেকে দৌড়ানি দেয়। এরপর সে জেজেকে ধরে ঘুরতে ঘুরতে আচমকা কিস করে ফেলে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। জেজে কিফারকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। সবাই উত্তেজিত হয়ে যায়। কিফার বলে তুমি তো আমাকে ইচ্ছে করে কিস করেছো। এই সময় অ্যারিস চলে আসে এবং জেজের কাছে জানতে চায় সে ঠিক আছে কিনা। কিফার অ্যারিসকে বলে তুমি তোমার সেকশনে ফিরে যাও। অ্যারিস জেজেকে নিয়ে যেতে চায়, তখন কিফার জেজেকে টেনে ধরে। দুজনের মধ্যে টানাটানি শুরু হয়। জেজে বলতে থাকে আমাকে ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি, কিন্তু কেউ ছাড়ে না। কিফার জানতে চায় অ্যারিসের কাছে তোমার সমস্যা কোথায়। অ্যারিস বলে জেজে আমার কাজিন, তাই আমি তাকে নিয়ে চিন্তা করি। কিন্তু কিফার বলে জেজে এখন সেকশন ই এর মেম্বার। এরপর কিফার জেজেকে জোরে টান দিয়ে নিজের কাছে এনে আবার কিস করে। আর এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। আর এখানেই আমাদের পঞ্চম পর্বটি শেষ হয়। তো খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আজকের মতো বিদায়। এপিসোড 6 এর শুরুতে আমরা দেখতে পাই কিফার ব্যথায় কাতরাচ্ছে। এমন সময় তার বন্ধু বরফ এনে রাখলে তার শব্দে কিফার চমকে ওঠে। এতে ইউরি বলে এখন এত সহজেই চমকে যাচ্ছ। কিফার উত্তর দেয় একদমই না, আসলে আমি আশা করিনি জেজের ঘুষিটা এত জোরে এসে লাগবে। ইউরি জানতে চায় তুমি তাকে চুমু খেতে গেলে কেন। কিফার জানায় যে এটি জেজেকে তার প্রেমে ফেলার একটা পরিকল্পনার অংশ। ইউরি বলে তুমি কি মনে করো এইসব অ্যারিসকে প্রভাবিত করবে। কিফার তাকে বোঝায় আমরা এই বিষয়ে কথা বলছি তাই না, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আগাই, এখন পিছনে তাকিয়ে কোনো লাভ নেই। ইউরি তার কাছে জানতে চায় তুমি কি মনে করো তোমার এরকম আচরণে যে তোমার প্রেমে পড়বে। কিফার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এটা কি কোনো ডেয়ার। ঠিক তখনই তাদের এক বন্ধু বলে ওঠে আমার খুব খিদে পেয়েছে, এখনই বাড়ি যেতে হবে। তারা একে একে বাড়ি চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় যে স্কুলে প্রবেশ করতে করতে ভাবছে যে সে সারা রাত পড়াশোনা করে বেশ দেরিতে ঘুমানোর কারণে তার শরীরটা আজ ভালো লাগছে না, কিন্তু আসল কারণ হলো কিফার তাকে চুমু খেয়েছে। সেই চিন্তায় সে সারা রাত জেগেছিল। বিষয়টা মনে মনে ভালো লাগলেও সে নিজেই সেটা স্বীকার করতে চাচ্ছে না। এই দ্বন্দ্ব তাকে পাগল করে তুলছে। ঠিক তখন তার দেখা হয় সিএনের সাথে। সে জেজেকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো জেজে। জেজে গম্ভীর গলায় বলে অবশ্যই আমি ঠিক আছি, ওই চুমুটা আমার কাছে কিছুই না।
আমি তো ওটা নিয়ে ভাবিইনি। সিএন হেসে বলে সত্যি, কিন্তু আমি তো তোমাকে সেটা নিয়ে কিছু জিজ্ঞেসই করিনি। আমি শুধু জানতে চেয়েছি তুমি ঠিক আছো কিনা, কারণ তোমাকে বেশ অসুস্থ দেখাচ্ছে। আরে তোমার তো দেখি জ্বর, ওষুধ খেয়েছো? যে মাথা নেড়ে জানায় সে ওষুধ খেয়েছে। তখন সিএন ফাজলামো করে বলে হয়তো তোমার আরো একটা কিস কিংবা একটা হাত দরকার, চলো সেকশন ইতে গিয়ে নিয়ে আসি। যে বিরক্ত হয়ে বলে গাধা, আমার দরকার মুখে পানির ঝাপটা। এ বলে সে বাথরুমে চলে যায়। বাথরুমে জেজের দেখা হয় রাকির সাথে। জেজেকে দেখে সে বলে তোমাকে তো অনেক ফ্যাকাশে লাগছে, তুমি কি ক্লিনিকে গিয়েছিলে জ্বরের জন্য? জেজে উত্তর দেয় হয়তো পরে যাব, আজ আমাদের পরীক্ষা আছে। জেজের মনোভাব দেখে রাকি কিছুক্ষণ চুপ থাকে। তখন জেজে তাকে জিজ্ঞেস করে তুমি কি কিছু বলতে চাও? রাকি ধীরে ধীরে বলে আমি ফ্রেয়াকে চিনি, সে প্রতিশোধ নেওয়ার জন্য নানা রকম চাল চালবে। ও আমার সঙ্গেও করেছে, এমনকি সিএনকে টেনে এনেছে আমাদের সমস্যায়। জেজে অবাক হয়ে বলে সিএন? রাকি মাথা নেড়ে বলে হ্যাঁ। আর অ্যারিস এই ব্যাপারে কিছুই বলেনি, কারণ ওর আর ফ্রেয়ার মধ্যে কিছু একটা চলছে। জেজে তখন জানতে চায় অ্যারিস না এলা কে ডেট করছে, আর ফ্রেয়া এখানে কিভাবে জড়ালো। রাকি একটু অস্বস্তিতে পড়ে যায় এবং তাড়াহুড়া করে বলে আমার এখন যেতে হবে, কিন্তু জেজে তাকে থামিয়ে দিয়ে বলে সবকিছু খুলে বলার জন্য। রাকি বলে এটা কেউ যেন না জানে। এলা যখন সেকশন এতে ছিল না তখন আমি ওদের মাইকেলের পার্টিতে কিস করতে দেখি। আমি মনে করি ফ্রেয়া কেবল এটি ব্যবহার করে এরিসকে দিয়ে যা খুশি করিয়ে নিচ্ছে। জেজে এরপর জিজ্ঞেস করে সিএনের সঙ্গে ফ্রেয়া কি করেছিল। রাকি জানায় যখন আমরা সেকেন্ড ইয়ার স্কুলে ছিলাম তখন সিএন আমাকে কিস করে, কিন্তু এটা দেখে ফ্রেয়া পাগল হয়ে যায়, কারণ সেও সিএনকে পছন্দ করত। পরে প্রতিশোধ নিতে সিএনকে চোর বলে অভিযুক্ত করে। যে হতবাক হয়ে বলে এটা অসম্ভব, সিএন তো একেবারে নিষ্পাপ। ঠিক তখনই ক্লাসের ঘন্টা বাজে এবং তারা ক্লাসে ঢুকে পড়ে। জেজিকে ক্লাসে ঢুকতে দেখে ক্লাসের ছেলেরা ওই দিনের কিসের মতো অভিনয় করতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি কিফার। কিফার একটা হাসির রোলে পড়ে যায়। এমন সময় টিচার ক্লাসে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হয়। যে অসুস্থ বোধ করায় সে বেঞ্চে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে নেয়। একটু পরে শুনে তাকে বন্ধুরা ডাকছে বাসায় যাওয়ার জন্য। যে বলে আমি মাত্র 1 মিনিটের জন্য চোখ বন্ধ করেছি এবং এখন বলছো বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে, তোমরা কি মজা করছো আমার সাথে? কিন্তু তাও সে উঠে বসে না। এতে ক্লাসের ছেলেরা বলে 3 গোনার মধ্যে তুমি ঘুম থেকে না উঠলে কিফার তোমাকে আবার কিস করে দিবে। এ বলে তারা গোনা শুরু করে। এটা শুনে যে তাড়াতাড়ি উঠে বসে। এরপর সে দেখে তার পরীক্ষার খাতা তার বেঞ্চে নেই। কিফার জানায় তোমার খাতা আমি স্যার আলফিনের কাছে জমা দিয়ে দিয়েছি। যে বলে ওঠে কি? সেটা হতে পারে না, আমি কোনো উত্তর দিইনি। ইউরি তাকে বলে এখন এ বিষয়ে কিছু করার নেই, আমরা ইতিমধ্যে খাতা জমা দিয়ে দিয়েছি, এখন বাসায় চলো। এরপর দিন দেখা যায় সিএন জেজেকে খাবার সাজছে। জেজে কাছে গিয়ে দেখে খাবারের বক্স ফাঁকা। এরপর সিএন বলে তোমার জন্য প্যানকেক আছে। এ বলে সে প্যানকেক তৈরির সব উপকরণ জেজেকে দিয়ে বলে ক্লাসেই বানিয়ে খেতে। এরপর দেখা যায় যে ক্লাসের ছেলেদের সাথে মহা আয়োজনে প্যানকেক তৈরি করছে। তার কিছুক্ষণ পর জেজেকে তার বন্ধু ডেকে নিয়ে যায় রেজাল্ট দেখতে। অনিচ্ছা সত্ত্বেও কিফার তাকে জোর করে ধরে রেজাল্ট বোর্ডের কাছে নিয়ে গেলে সে তার রেজাল্ট দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে তার এখনো জ্বর নাকি, এর জন্যই কি সে উল্টাপাল্টা দেখছে। সে 97.8 পেয়েছে। এরপর সে অন্যদের রেজাল্ট দেখা শুরু করে। ইউরি 99.9 পেয়েছে। সে কি জার্ম কিলিং হ্যান্ড ওয়াশ নাকি? যে মনে মনে ভাবে জানতাম না সে স্মার্ট। এরপর দেখে কিফার পেয়েছে 99.8। সে ভাবে তারা এত স্মার্ট কিভাবে। এরপর সে ফেরত যায় তার বন্ধু সিএন এর কাছে। এমন সময় তার চোখে পড়ে তার বন্ধুর হাতে থাকা একটা ব্যাগ। সে বলে বাহ, তোমার চয়েস তো বেশ ভালো। সিএন তাকে জানায় এটা তার ব্যাগ না, একজন আমার হাতে ব্যাগটা রেখে চলে গেল, কি অদ্ভুত। এমন সময় তাদের সামনে একটা মেয়ে এসে উপস্থিত হয় এবং বলে আরে ওটা আমার ব্যাগ। এ বলেই সে চলে যায় তার বয়ফ্রেন্ডকে ডেকে আনতে। বয়ফ্রেন্ডকে ডেকে এনে সে বলে এই সে যে আমার ব্যাগ চুরি করেছে, ওকে আমার টাকা ফেরত দিতে বলো। সিএন বলে আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো, তুমি তো তোমার ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলে, আমি তোমার ব্যাগ খুলিনি। এমন সময় ওই মেয়ে বলে ওই আমার টাকা চুরি করেছে, ওর হাতেই আমি আমার ব্যাগ পেয়েছি। যে বলে তুমি কি নিশ্চিত তোমার কাছে প্রমাণ আছে? তুমি কি তাকে তোমার ব্যাগ নিয়ে দৌড়াতে দেখেছো? কিন্তু মেয়েটি একই কথা বলতে থাকে এবং তা দেখে অনেক মানুষ জড়ো হতে থাকে। সেখানে ফ্রেয়া উপস্থিত থাকে। সে বলে তুমি তো আগেও এরকম ছিলে, এখনো এই কাজ করছো? এমন সময় মাইকেল বলে তোমার কত টাকা হারিয়েছে মিস? মেয়েটি বলে 20,000। মাইকেল তার মানিব্যাগ থেকে টাকা বের করে দিয়ে বলে এখানে 25,000 আছে, আমি একটু বেশি যোগ করেছি তোমার অসুবিধার জন্য। আর সিএনকে বলে তোমার যদি টাকার প্রয়োজন হয় তবে তোমার মার কাছে যাও, চুরি করবে না। যে খেপে গিয়ে এক পর্যায়ে ঘটনা মারামারিতে রূপ নিতে গেলে ইউরি এসে জেজেকে কাঁধে তুলে
বলে ক্লাসে নিয়ে যায়। যে ক্লাসে গিয়ে সিএনকে বলে, তোমার আমাকে বলা উচিত ছিল, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমরা সবাই এখানে তোমার জন্য আছি, তুমি মাথা নিচু করবে না, তুমি কিছু ভুল করনি। এরপর যে সিএনকে তাদের বাসায় পৌঁছে দেয়। এরপরের দৃশ্যে দেখা যায় ক্লাসে ঢোকার পথে কিফারের সাথে জেজের দেখা হয়ে যায়। যে তার কাছে সিএনের খোঁজ করে। কিফার বলে ওকে একটু সময় দাও, ও নিজেই ফিরে আসবে। এমন সময় যে তাকে জিজ্ঞেস করে তার কাছে 20,000 টাকা আছে কিনা। কিফার তাকে বলে, তুমি কি নিশ্চিত যে তুমি এই টাকা তাদের দিতে চাও? তুমি কি জানতে চাও না এইসবের পিছনে কে আছে? তা শুনে যে বলে, তুমি বলছো যে সিএনকে সেট আপ করা হয়েছে। কিফার বলে, হ্যাঁ, এটি একটি ফ্রেম আপ ছিল। এটা আমার কাছে খুব স্পষ্ট, মেয়েটি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল কোনো প্রমাণ ছাড়াই। যে কিফারের কাছে জানতে চায় এর পিছনে দোষীদের ধরার জন্য তার কোনো পরিকল্পনা আছে নাকি। কিফার তার পরিকল্পনা জানানোর জন্য জেজেকে স্কুল বাক্স করে বাইরে নিয়ে আসে। তাকে জানায়, আমার দুজনকে সন্দেহ হচ্ছে, ফ্রেয়া হিডালগো এবং মাইকেল মিচেল। তারা উভয়ই তোমাকে ঘৃণা করে এবং তারা সম্ভবত তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সিএনকে ব্যবহার করার কথা ভেবেছিল। যে জানায় তারাই শুধু নয়, এরিসও আছে, এলাও করতে পারে। কিফার বলে, এটা চিন্তার বাইরে, সে এমন কিছু করতে পারে না। এরপর কিফার জেজেকে টাকা দিয়ে বলে, তাহলে টাকা দিয়ে তোমার পরিকল্পনা কি? যে জানায়, আমি এটি মাইকেলকে ফিরিয়ে দেব। কিফার বলে, কিন্তু তুমি যদি তা করো তাহলে তুমি মূলত স্বীকার করছো যে সিএন এটি চুরি করেছে। যে বলে, আরে তাই তো, আমি তো এটা ভাবিনি, আমি সত্যি এটা বুঝতে পারিনি, আমি আসলেই বুদ্ধিমান। এমন সময় কিফার বলে, আমার একটা প্ল্যান আছে, আমরা এই টাকা দিয়ে কি করতে পারি, গাড়িতে ওঠো তাড়াতাড়ি। পরের সিনে দেখা যায় অ্যারিসের বাড়ির ব্যালকনিতে অ্যারিস ও এলা দাঁড়িয়ে আছে। অ্যারিস তাকে জিজ্ঞেস করে, কেন এমন করলে? এলা তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? অ্যারিস বলে, আমি তোমাকে খুব ভালো করে চিনি এলা, তুমি যখন তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করো তখন তা আমি বুঝতে পারি। এলা বলে, আমি তোমার কাজিনকে ঘৃণা করি, তার জন্যই মিকা আর আমার কথা শোনে না। সিএন এর সাথেও আমার আগে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে আমার সাথে দেখা হলে আর হাই বলে না আগের মতো। তারা এখন জেজের বন্ধু হয়ে উঠেছে। অ্যারিস বলে, তুমি জানো তোমার এরকম কিছু করতে হবে না, তাই না? তোমার এখানে ইনসিকিউর হওয়ার কিছু নেই, বিশেষ করে জেজের জন্য। মানুষ তোমার বিরুদ্ধে মুখ ফিরিয়ে নিচ্ছে না, যদি তারা করেও আমি সবসময় তোমার জন্য এখানে আছি, আমি এইসব সামলাবো। এদিকে জেজে কিফারের গাড়িতে চড়ে ইমেলডার বাসায় যায়। ইমেলডা হলো সেই মেয়েটি যে সিএনকে চুরির অপবাদ দিয়েছিল। কলিং বেল শুনে সে বাসার বাইরে বেরিয়ে তাদের দেখে জিজ্ঞেস করে, তোমরা স্টেকার নাকি? আমার বাসার ঠিকানা কোত্থেকে পেলে? কিফার তাকে সংশোধন করে বলে, স্টেকার আমরা দুজন আছি এবং এটি একমাত্র জিনিস নয় যা আমরা জানি, আমরা আরও জানি তুমি কি করেছো। তুমি যদি স্বীকার করো তোমাকে কে কাজটা করতে বলেছে তাহলে আমরা তোমাকে টাকা দিব। ইমেলডা বলে, তুমি কি মনে করো আমাকে কিনতে পারবে? তুমি তো চোরের বন্ধু। তা শুনে যে খেপে গিয়ে তাকে মারতে যায় এবং মেয়েটি ঘরে ঢুকে যায়। তারা গাড়িতে ফিরে চিন্তা করতে থাকে আর কি করা যায়। এমন সময় যে জিজ্ঞেস করে, তুমি আমার পরীক্ষার কাগজ জমা দেওয়ার সময় কিছু খেয়াল করেছিলে? কিফার তাকে জানায় সেই তার খাতার উত্তর করে দিয়েছে। তা শুনে যে ভয় পেয়ে যায় এবং বলে, এটা তুমি কি করেছো? তোমার জন্য তো আমি আবার বিপদে পড়ব। কিফার তাকে বলে, আমি তোমাকে বরং আরো একটা বিপদ থেকে উদ্ধার করলাম। তোমার সাদা খাতা জমা পড়লে কি হতো, তুমি এখন খালি চিল করো। যে বাড়ি ঢুকে দেখে অ্যাঞ্জেলো তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে অ্যাঞ্জেলো বলে, তোমার সাথে আমার কথা আছে। যে জানতে চায় কি বিষয়। অ্যাঞ্জেলো বলে, তুমি আজকে স্কুল ফাঁকি দিয়েছো। তোমার কি ধারণা তোমার স্কুলের কোনো খবর কি আমি রাখি না? আর তুমি আজকে ছিলে কিফারের সঙ্গে। আরেকবার যদি তুমি এরকম কাজ করো তুমি কিন্তু আমার কাছ থেকে বকুনি খাবে। আর তোমাকে জানিয়ে দিচ্ছি দাদু বাসায় আসবেন। এটা শুনে যে বলে, এটা কি ঠিক হবে? দাদু যদি আমাকে দেখতে না চায়? হ্যাঁ, আমি দাদুকে অনেক মিস করি, কিন্তু আমি ভয় পাই দাদু আমাকে কি বলবেন তা ভেবে। উনি যদি এখনো আমার উপর রাগ করে থাকেন তার উপর ওনার হার্ট অ্যাটাকের জন্য আমি দায়ী। এটা শুনে অ্যাঞ্জেলো তাকে বলে, তুমি শুধু তোমার সবচেয়ে ভালো ব্যবহারটাই করবে, অতীতের কথা ভুলে যাও। এরপরের দিন স্কুলে যাওয়ার পথে যে ভাবতে থাকে, আমি আমার নিজের পরিবারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অভিজ্ঞতা পেয়েছি, এখন পর্যন্ত তারা আমাকে বিশ্বাস করে না। আমি চাই না যে সিএনের মতো বন্ধুর সাথে এটি ঘটুক, এমনকি এই ছোট জিনিস দিয়ে। আমি আশা করি আমি তার একটু উপকার করতে পারবো। যে স্কুলে পৌঁছে ফ্রেয়ার বন্ধুদের আড্ডায় উপস্থিত হয় এবং সেই 20,000 টাকা মাইকেলকে ফিরিয়ে দিয়ে বলে, এই টাকা সিএন দেয়নি, আমি চুরি করেছিলাম। এটা শুনে অ্যারিস বলে, যে এখন হিরো সাজতে চায়। একজন জিজ্ঞেস করে, ভিতরে টাকা ছিল কিভাবে জানলে? যে বলে, শুনেছি দুজন এটা নিয়ে কথা বলছে। অ্যারিস বলে, কেন চুরি করলে? তুমি তো অ্যাঞ্জেলোর কাছে টাকা চাইলেই পারতে। যে জানায়, আমি আর অ্যাঞ্জেলোর বোঝা বাড়াতে চাই না, এছাড়া আমি টাকা দেখে অন্ধ হয়ে গিয়েছিলাম। যে ক্লাসে ফিরে দেখে তার বন্ধুরা উত্তেজিত হয়ে তার জন্য অপেক্ষা করছে। ক্লাসে ঢুকতেই ডেভিড এসে বলে যে, তুমি এটা কি করলে? তোমার ভিডিও তো তারা ফেসবুক লাইভে প্রচার করে ফেলেছে। এটা দেখে যে বুঝতে পারে যে এটা ফ্রেয়ার কাজ। সিএন তার কাছে জানতে চায়, তুমি কেন এরকম করলে? এখন তো তুমি নিজেকে সমস্যায় ফেলেছো। যে উত্তরে বলে, আমি শুধু চাই তুমি তোমার আগের হাসি খুশি রূপে ফিরে আসো, তার জন্য আমি এরকম করেছি। আমাকে নিয়ে তারা যা খুশি বলুক, আমি তাদের সম্পর্কে চিন্তা করি না। এটা শুনে সিএন বলে, থ্যাংক ইউ
জেজে। পরবর্তী সিনে দেখা যায় অ্যাডিক্স কিফারের নির্দেশে জেজের লাইভ ভিডিওটা ফেয়ার অ্যাকাউন্ট হ্যাক করে ইন্টারনেট থেকে ডিলিট করে দিয়েছে। অ্যাডিক্স তার কাছে জানতে চায় কিফার কি এই ভিডিও ডিলিটের ঘটনা জেজেকে জানানোর প্ল্যান করেছে নাকি, এর মাধ্যমে জেজেকে কিফারের প্রেমে ফেলা সহজ হবে। এদিকে জেজের বাসায় দেখা যায় অ্যাঞ্জেলো বলছে তোমার কোনো টাকার প্রয়োজন হলে সবসময় আমার কাছে আসবে, তুমি কেন চুরি করতে গেলে? এখন তুমি আমাকে সত্যি করে বলো এটা তুমি কেন করলে। তুমি যদি না বলো তাহলে সত্যটা বের করতে বাধ্য হব। জেজের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অ্যাঞ্জেলো কিফারকে ফোন করে বিস্তারিত জানতে চায়। কিফার তাকে বলে যে কাজটা করেছে সিএনকে বাঁচানোর জন্য, কিন্তু কিফার সেই ভিডিও ডিলিট করে দিয়েছে, এখন আর কোনো সমস্যা হবে না। অ্যাঞ্জেলো তা শুনে জেজেকে বলে এবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু তুমি আর কখনো হিরো হওয়ার চেষ্টা করবে না। এমন সময় বাসায় দাদু এসে উপস্থিত হয় জেনি আন্টির সাথে। অ্যাঞ্জেলো তাদের সাথে যুক্ত হলে তারা গল্প করতে থাকে। এমন সময় জেনি আন্টি জেজের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে খারাপ কথা বলতে থাকে। জেজে তাদের সামনে উপস্থিত হয়ে দাদুকে হাক করে। দীর্ঘদিন পর দাদুকে কাছে পেয়ে সে বেশ খুশি হয়। এরপর তাদের জানায় তোমরা থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। এটা শুনে জেনি আন্টি বলে তুমি শুধু একজন ফ্রি লোডার নও, বেশ খরচও করো, লজ্জাজনক। এটা শুনে জেজের আন্টি জেনি আন্টিকে চুপ করিয়ে দিয়ে বলে ওকে থাকতে দাও না নিজের মতো। এসব শুনে জেজে বাইরে চলে আসে। সে ভাবতে থাকে কেন এমন হয়, তারা আমার সাথে এভাবে কথা বলে কেন, আমি কি ভালো হতে পারি না? এ সময় তার মনে পড়ে সিএনকে বলা তার কথাগুলো, মাথা নিচু করবে না, তুমি কিছু ভুল করনি। এসব ভাবতে ভাবতে সে একটা ক্যাফেতে পৌঁছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেয়, কিন্তু পাশের টেবিলের মেয়েরা জেজেকে দেখে চিনে ফেলে এবং ওয়েটারকে ডেকে বলে আপনি একটা চোর ঢুকিয়েছেন ক্যাফেতে, ওর সাথে আমরা একসাথে বসে খেতে কমফোর্টেবল না, ওকে বের করে দিন। এটা শুনে ওয়েটার জেজেকে বের হয়ে যেতে বলে। এই সময় ইউরি ক্যাফেতে ঢুকে এবং এই পরিস্থিতি দেখে সে খেপে যায়। ওয়েটারকে বলে আজকে সারাদিনের বিল সে পে করবে এবং এখানে বসা মেয়েগুলোকে যেন বের করে দেওয়া হয়। তার কথা মতো ওয়েটার দোকানের সবাইকে বের হয়ে যেতে বলেন। অবশেষে ইউরি ও জেজে একটা শান্তিময় পরিবেশ পায়। তারা খাবার খেতে খেতে গল্প করতে থাকে। এমন সময় ক্যাফেতে উপস্থিত হয় কিফার এবং তাদের দুজনকে একসঙ্গে দেখে কিফারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর এরই মধ্য দিয়েই আমাদের আজকের 6ষ্ঠ এপিসোড এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আজকের মতো বিদায়। 7 এপিসোডের শুরুতেই দেখা যায় ইউরি আর জেজে একসাথে ক্যাফেতে বসে নাস্তা করছে। এমন সময় ইউরি জেজেকে জিজ্ঞেস করে তুমি এমন করলে কেন? জেজে অবাক হয়ে জানতে চায় আমি আবার কি করলাম? ইউরি বলে তুমি সিএনের জন্য নিজেকে বিপদে ফেললে কেন? জেজে তাকে জানায় সিএন আমার ভাইয়ের মতো, বড় বোন হয়ে ছোট ভাইয়ের কষ্ট দেখতে পারিনি। সে আরও বলে আন্টি বলেছিল আমার নাকি একটা ছোট ভাই ছিল, কিন্তু আমার মা তাকে অ্যাডপশনে দিয়ে দিয়েছে। এরপর জেজে ইউরিকে জিজ্ঞেস করে তোমার কি কোনো ছোট ভাই বোন আছে? ইউরি জেজেকে জানায় তার ছোট বোন তার চেয়ে 8 বছরের ছোট, যে তার মা বাবার সঙ্গে জাপানে থাকে। এরপর জেজে আপন মনে খেতে ব্যস্ত হয়ে যায় আর ইউরি তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। ইউরি মনে মনে ভাবতে থাকে আমি এতদিন ভাবতাম আমি এলাকে পছন্দ করি, কিন্তু আসলে আমি জেজেকে ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে এমন একজনের প্রেমে পড়লাম যাকে কিফার ঘৃণা করে, কিন্তু আমি কোনোভাবেই জেজেকে কষ্ট পেতে দেখতে পারবো না। এরপর ইউরি জেজেকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জেজে বলে ছিল 2 জন, এর মধ্যে একজন কোমায় চলে গিয়েছে। এরপর জেজে ইউরির কাছে জানতে চায় তার কারো সাথে সম্পর্ক আছে কিনা। ইউরি বলে যে সে একজনকে ভালোবাসতো, কিন্তু যাকে ভালোবাসতো সে তাকে ভালোবাসতো না। জেজে মুখ ফসকে বলে ফেলে সেটা কি এলা? ইউরি এতে থতমত খেয়ে বলে এগুলো সব এখন অতীত। ওদিকে তাদের দুজনকে একসাথে হাসতে হাসতে গল্প করতে দেখে কিফার মনে মনে ঈর্ষা অনুভব করতে থাকে। সে আগে স্কুলে চলে যায় বন্ধুদের কাছে। সেখানে দেখা যায় এডিক্স খুব চেষ্টা চালাচ্ছে স্কুলের সিসিটিভি ফুটেজ হ্যাক করার জন্য, যেন প্রমাণ করা যায় যে যে ইমেলটার টাকা চুরি করেনি। কিন্তু অনেক চেষ্টার পরেও এডিক্স স্কুলের সিসিটিভি ফুটেজ হ্যাক করতে সফল হয় না। তারা একত্রে মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে জেজেকে নির্দোষ প্রমাণ করা যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইউরি জেজেকে তার সাইকেলে করে বাড়িতে পৌঁছে দিচ্ছে, কারণ জেজে খুব দুর্বল বোধ করছিল। কিন্তু রাস্তার মাঝখানে ঘটে বিপত্তি। সাইকেলের পিছনে বসা জেজে ইউরির কোমরে ধরলে ইউরির গায়ে কাতুকুতু লাগে, আর এতে ইউরি ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তারা সাইকেল থেকে পড়ে যায়। এতে জেজে পায়ে ব্যথা পায়। ইউরি তখন জেজেকে সাইকেলে বসিয়ে সাইকেল টেনে নিয়ে যায় এবং বাড়ির সামনে পৌঁছে তাকে কোলে করে বাসায় প্রবেশ করতে নেয়। এমন সময় তার দেখা হয়ে যায় জেজের দাদুর সঙ্গে। দাদু ইউরিকে বাড়িতে নিয়ে ড্রয়িং রুমে বসায় যেখানে অ্যাঞ্জেলো ছিল এবং ইউরি জেজের পায়ে ফার্স্ট এইড দেয়। ইউরির এমন কেয়ার
দেখে দাদু জিজ্ঞেস করেন যে ছেলেটা তোমার বয়ফ্রেন্ড নাকি? তাতে জেজে আর ইউরি দুজনেই ভেবাচিকা খেয়ে আমতা আমতা করতে থাকে। তা দেখে অ্যাঞ্জেলো বলে, না, ইউরি জেজের বয়ফ্রেন্ড না। জেজে তাতে সম্মতি দিয়ে জানায়, হ্যাঁ, আমরা শুধু ক্লাসমেট। এমন সময় অ্যারিস রুমে প্রবেশ করে এবং ইউরিকে দেখে খেপে যায়। সে রাগে উত্তেজিত হয়ে বলতে থাকে, ও ওখানে কি করছে? ওকে এখনই বের হয়ে যেতে হবে। দাদু তখন বলেন, ও আমাদের গেস্ট, ও আমাদের এখানে থেকেই খাবে। অ্যারিস প্রতিবাদ করলে দাদু তাকে টেনে নিয়ে বেশ আচ্ছা করে তার কানটা মুলে দেন এবং জিজ্ঞেস করেন, এমন বেয়াদব তুমি কবে হলে? এরপর দাদু স্পষ্ট করে বলেন, আজ ইউরি আমাদের সাথেই ডিনার করবে এবং ইউরিকে নিয়ে খাবার টেবিলের দিকে যান। এ সময় জেজের জেনি আন্টি জেজের কাছে এসে বলে, লাস্টবার তোমার সাথে যা হয়েছে তারপর তোমার সাহস কিভাবে হয় আবার নতুন ছেলের সাথে কথা বলার? তোমার যে বয়ফ্রেন্ড কোমায় ছিল সে তো জেগে গিয়েছে, সে তোমার খোঁজ করছিল। আমি চলে যাচ্ছি, তুমি ভদ্রভাবে থাকবে। তার কথা শুনে জেজেকে চিন্তিত মনে হয়। ডিনার টেবিলে বসে দাদু ইউরিকে জিজ্ঞেস করেন, তোমার বাবা মাকে? ইউরি জানায়, আমি ইউমোরি ও ইয়াকিতো হানামাইচির সন্তান। দাদু তখন তাকে চিনে ফেলেন। এমন সময় ইউরি লক্ষ্য করে যে তার প্লেটে চামচ দিয়ে ঠুকছে। সে বুঝতে পারে যে সবজি পছন্দ করে না। ইউরি বলে, তোমার প্লেটের সবজি আমাকে দিতে পারো। যে তার প্লেটে সবজি দিয়ে দেয়। দাদু তা দেখে ধমকের সুরে জেজেকে বলেন, তুমি ঠিক মতো সবজি খাচ্ছ না। জেজে হেসে বলে, এটা ইউরির প্রিয় খাবার, তাই ওকে দিয়ে দিচ্ছি। দাদু মুচকি হেসে বলেন, বাতাসে ভালোবাসার গন্ধ পাওয়া যাচ্ছে। রাতের ডিনার শেষ করে বাড়ি যাওয়ার আগে জেজে ইউরিকে জানায়, আগামীকাল থেকে তুমি আমাদের সাথে স্কুলে লাঞ্চ করবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় স্কুলে বেশ হইচই চলছে। তাদের চেঁচামেচি শুনে জেজে ক্লাসরুমে প্রবেশ করতে চায়, কিন্তু ই সেকশনের একজন ছেলে তাকে বাধা দেয়। জেজে বুদ্ধি বানিয়ে ক্লাসে ঢুকে পড়ে। সে রুমে প্রবেশ করে দেখে কিফার ও তার বন্ধুরা মিলে ইমেলডা ও তার বয়ফ্রেন্ডকে মারছে। জেজে চিন্তিত হয়ে জানতে চায় এদের মারছে কেন। সে দেখে সিএনও তাকে মারছে। জেজে তখনই সিএনকে থামতে বলে। কিফার জানায়, আমরা ওর কাছ থেকে স্বীকারোক্তি নেব যে কে তাকে এসব করতে বলেছে। যতক্ষণ পর্যন্ত সে স্বীকার না করছে ততক্ষণ আমরা মেরেই যাব। জেজে বলে, মারলেই সব উত্তর পাওয়া যায় না, এসব ভায়োলেন্স বন্ধ করো। তোমাদের কি শাস্তির ভয় নেই? অবশেষে ইমেলডা স্বীকার করে, আমি নিজে থেকে কিছু করিনি, কেউ বলেছিল এই কাজটা করলে আমাদের অনেক কিছু দেবে, তাই আমরা তার কথা মতো এই কাজ করেছি। তার স্বীকারোক্তি শুনে ক্লাসের সবাই খুশি হয়। এরপর পিছনের লকার থেকে বেরিয়ে আসে রাকি। তার হাতে দেখা যায় ক্যামেরা। সে পুরো ঘটনা এতে রেকর্ড করে ফেলেছে। অন্য সেকশনের হওয়া সত্ত্বেও শুধু জেজেকে হেল্প করতেই এখানে এসেছে বলে জানায় সে। এটা শুনে সিএন বলে, শুধু জেজের জন্য এসেছো, আমার জন্য না? এতে ক্লাসরুমে সবাই হেসে ওঠে। পরে এডিক্স আবার ফ্রেয়ার অ্যাকাউন্ট হ্যাক করে ও তাতে ইমেলডার সত্য স্বীকার করা ভিডিও পোস্ট করে দেয়। ফ্রেয়া ও তার বন্ধুরা টিফিন টাইমে বসে একসাথে খাচ্ছিল। এমন সময় তার অ্যাকাউন্টে ভিডিওটা দেখে সে খুব রেগে যায় আর এলা ভয়ে কাঁপতে থাকে, কারণ তার দোষ প্রকাশ পেয়ে যাবে। কিন্তু এরিস তাকে শান্ত থাকতে বলে, এখন কিছু করলে সবাই সন্দেহ করবে। অন্যদিকে টিফিন পিরিয়ডে জেজে তার বন্ধুদের সঙ্গে নাস্তা করার জন্য বের হয়। ঠিক তখনই কিফার এসে বলে, আমার টাকা কোথায়, যেটা আমি তোমাকে দিয়েছিলাম? জেজে বলে, ওটা পেতে দেরি আছে। কিফার বলে, তাহলে এর পেমেন্ট হিসেবে এখন থেকে তুমি আমার জন্য টিফিন আনবে স্কুল লাইফ শেষ হওয়া পর্যন্ত। এবং জেজের কাছ থেকে তার টিফিন বক্স নিয়ে চলে যায়। এমন সময় জেজে ইউরিকে সামনে পায় এবং তারা দুজন উপরের তলায় বন্ধুদের সাথে নাস্তা করতে যায়। জেজে তার ব্যাগ থেকে নাস্তা বের করে সিএন আর ডেভিডকে দেয়, কারণ সিএন এর বাসায় ওকে নাস্তা দেওয়ার মতো কেউ নেই। সবাই যার যার কাজে অনেক ব্যস্ত। কিন্তু এদিকে জেজের নিজের কাছেই ওর টিফিন নেই। কিফার ওর টিফিন নিয়ে চলে গিয়েছে। এটা লক্ষ্য করে ইউরি তার ব্যাগ থেকে জেজের জন্য খাবার বের করে ও জেজেকে খাইয়ে দেয়। তাদের খাওয়ার মাঝখানে সিএন জেজের কাছে জানতে চায়, যদি আবার কখনো অ্যারিস আর কিফারের মধ্যে মারামারি লাগে তুমি কাকে সাপোর্ট করবে? জেজে বলে, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। পরদিন দেখা যায় জেজে তার ব্যাগে কিফার সহ সবার জন্য টিফিন নিয়ে আসছে। এতে তার ব্যাগ ফুলে ডোল হয়ে গিয়েছে। তার সাইকেলও ভেঙে গিয়েছে, তাই তাকে পায়ে হেঁটে স্কুলে যেতে হচ্ছে। এমন সময় আবার সেই নীল চোখের ছেলেটা এসে বলে, তোমার দুই হাত তো একেবারে বন্ধ, চলো তোমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দেই। জেজে কিছুটা অবাক হয়ে বলে, না না, তুমি তোমার মতো চলে যাও, আমি ঠিক আছি। এতে ছেলেটা চলে যায়। ঠিক তখনই পিছন থেকে ইউরি এসে গাড়ি থেকে বলে, তুমি কি কানে শোনো না? তখন থেকে ডেকেই যাচ্ছি, তুমি তো শুনছই না, ওঠো গাড়িতে। অবশেষে জেজে তার সাথে গাড়িতে উঠে স্কুলে পৌঁছে যায়। তারা ক্লাসে ঢোকার পর টিচার এসে জানায় স্কুল ফেস্টিভ্যালের খবর চলে এসেছে। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। টিচার জানায় প্রতিবারের মতো এবারও ফেস্টিভ্যালে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী প্রতিটি সেকশনের ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করতে হবে। প্রোগ্রাম অর্গানাইজেশনের দায়িত্বে এ সেকশনের, খেলাধুলার দায়িত্ব বি
সেকশনের, আর বুথের দায়িত্ব সি সেকশনের। ডি সেকশনের দায়িত্ব নিরাপত্তা ব্যবস্থা এবং ই সেকশনের দায়িত্ব পড়েছে নাইট ডিউটি, অর্থাৎ রাতের বেলা ফেস্টিভ্যালের প্রয়োজনীয় সরঞ্জাম দেখভাল করতে হবে। এটা শুনে কিফার বলে, মানে আমাদের কাজ হবে ময়লা আবর্জনা পরিষ্কার করা? এটা শুনে সবাই মন খারাপ করে ফেলে। এতে টিচার বলে, তোমরা জানো নিয়ম তো নিয়মই, যে এই নিয়ম পালন করবে না সেই এই উৎসবে যোগ দিতে পারবে না। এতে যে সবাইকে কনভিন্স করার চেষ্টা করে যে তাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো তাদেরই, এটা তো সামান্য একটা কাজ, এর জন্য এত বড় উৎসব মিস করা বোকার মতো কাজ হবে। কিন্তু কিফার এগুলো শুনে আরো ক্ষেপে যায় এবং সে কোনো মতেই সম্মতি জানায় না এমন অপমানজনক কাজ করতে। তাদের টিফিনের সময় হলে যে একটা লাঞ্চ বক্স নিয়ে কিফারের হাতে তুলে দেয় এবং তার ফ্রেন্ডের কাছে ফেরত যেতে থাকে, কিন্তু কিফার তাকে ডেকে বলে তার সাথে লাঞ্চ করতে। যে তাতে অসম্মতি জানিয়ে বলে, না আমি আমার বন্ধুদের সাথে উপরে লাঞ্চ করব। এতে কিফার ঘোষণা দেয় এখন থেকে উপরে সবার জন্য লাঞ্চ করা বন্ধ। সে একজনকে পাঠায় যারা উপরে আছে তাদেরকে নিচের ফ্লোরে আসতে বলতে। এখন থেকে সবাই একসাথে লাঞ্চ করবে। এটা ছিল কিফারের জেজের সাথে লাঞ্চ করার ফন্দি। তার কথা মতো নিচের ফ্লোরে জেজে আর ইউরি একসাথে লাঞ্চ করতে বসে, কিন্তু কিফার তাদের মাঝখানে এসে ইউরিকে বলে, তুমি আমার জায়গায় বসেছ। এরপর সে তাদের মাঝখানে বসে পড়ে। এমন সময় তাদের সবাইকে একসাথে টিফিন করতে দেখে ক্লাসের অন্য ছেলেরাও বলে, আমাদেরকেও কিছু দাও, আমরা অনেক ক্ষুধার্ত। কিন্তু তাদের সবার জন্য পর্যাপ্ত টিফিন না থাকায় যে তাদের দিতে পারে না। কিন্তু তার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে তার সহপাঠীদের মনে করিয়ে দেয় তাদের ক্লাসরুমে পড়ে থাকা রান্নার সরঞ্জামের কথা। কিন্তু কিফার বলে, এগুলো আর ধরা লাগবে না। ইউরি তার সাথে সম্মতি জানায় এবং বলে, এগুলো তো আমাদের না, যদি কোনোটা ভেঙে যায়? তখন যে জানতে চায় এগুলো তাহলে কার? ইউরি বলে, এগুলো হচ্ছে তাদের ক্লাসের সুপারম্যান এমানের। কিন্তু সে এখন আর ক্লাসে আসে না। যে তার কারণ জানতে চাইলে ক্যালিক্স জানায় যে তাদের ব্যবসার অবস্থা খারাপ। তার বাবারও অ্যাক্সিডেন্ট হয়েছে, রান্না করতে গিয়ে হাত পুড়ে গিয়েছে, তাই এখন এমানকে রেস্টুরেন্টে কাজ করে পরিবারের ভরণ পোষণ করতে হয়। এটা শুনে যে বলে, আমরা তাহলে এমানের সাথে দেখা করে আসি। তার প্ল্যান মতো সকলেই যায় রেস্টুরেন্টে এমানের সাথে দেখা করতে। এমানকে সামনে পেয়ে যে জানতে চায়, আমরা কি তোমার স্কুলের হাড়ি পাতিলগুলো ব্যবহার করতে পারি? এমান জানায়, হ্যাঁ, তোমাদের এগুলো দিয়ে যা খুশি করো, কারণ আমি আর স্কুলে ফেরত যাব না। আমার আর পড়াশোনা করার মতো অবস্থা নেই। এই রেস্টুরেন্ট আমাকে প্রয়োজন। এমন সময় ভেতর থেকে তার ডাক পড়ে কাস্টমাররা অপেক্ষা করে আছে। তাদের রেস্টুরেন্টে মাত্র 3 জন কাজ করে। তাকে তাড়াহুড়া করতে দেখে যে অফার করে যে সে এমানের রেস্টুরেন্টে কাজ করে দিবে। তার এই কথার সাথে সাথে অন্যরাও রাজি হয়ে যায় সাহায্য করতে। তারা সকলেই যার যার মতো সাহায্য করতে থাকে। এক সময় যে লক্ষ্য করে ইউরি কাস্টমারদের সাথে মুখ বোঁথা করে কথা বলছে। এতে সে ইউরিকে কাছে ডেকে নিয়ে বলে কাস্টমারদের সাথে হেসে কথা বলতে। পরবর্তীতে ইউরি কাস্টমারদের সাথে হেসে কথা বললে সব কাস্টমার তার উপর ক্র্যাশ খেয়ে যায়। এটা দেখে যে বেশ মজা পায় ও ইউরির দিকে তাকিয়ে হাসতে থাকে। তা দেখে কিফার জেলাস ফিল করে এবং সে চায় এরকম ভাবে জেজের অ্যাটেনশন নিতে। এই সময় তার মাথায় এক বুদ্ধি আসে। সে তার গায়ের শার্ট খুলে ফেলে এবং তার উপর রেস্টুরেন্টের এপ্রন পরে খাবার সার্ভ করতে যায়। এতে কাস্টমাররা তার প্রতি মনোযোগী হয়ে পড়ে এবং সে যেই টেবিলেই সার্ভ করতে যায় সেই টেবিলেই খুশির রোল পড়ে যায়। এভাবেই তারা সকলে মিলেমিশে রেস্টুরেন্টে সাহায্য করতে থাকে। এরকম সময় দেখা যায় সেই রেস্টুরেন্টে এরিস ও তার সেকশনের ছেলেমেয়েরা প্রবেশ করছে। তা দেখে রেস্টুরেন্টে থাকা ই সেকশনের স্টুডেন্টরা একত্রে জড়ো হয় এবং তাদের মুখোমুখি হয়। তাদের মাঝে বেশ টেনশন কাজ করে। এরকম টান টান উত্তেজনার মধ্য দিয়েই আমাদের আজকের 7 এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আজকের মতো বিদায়।